হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের আজকের তাপগতিবিদ্যা মেগা সিরিজ বা ফুল সিরিজ যাই বলি তার প্রথম ক্লাসে। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি, কারণ হচ্ছে আমরা বেশি কথা বলে সময় নষ্ট করব না। আমি জাস্ট একটু দেখবো যে আমাদের আসলে সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, সব ঠিক আছে। আচ্ছা, যারা জয়েন করেছো তারা একটু আমাকে একটু কেউ একজন বলে দিবা যে হচ্ছে স্ক্রিন তো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, মানে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে বলবা, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাস তাপগতিবিদ্যা, এটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের একদম ফার্স্ট চ্যাপ্টার। তো আমরা একটা লম্বা সময় পর আবার হচ্ছে ক্লাসে ফিরলাম। অনলাইন ক্লাস অনেকদিন ধরে নেওয়া হয় না, তো হচ্ছে একটা লম্বা সময় পর ফিরলাম এবং একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে কিন্তু আমরা আজকে ক্লাসটা শুরু করছি। তো ফিজিক্সে আমাদের যত চ্যাপ্টার আছে, আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড চ্যাপ্টার মিলিয়ে যত চ্যাপ্টার আছে, তো সবগুলো চ্যাপ্টারের মধ্যে আসলে আমাদের তাপগতিবিদ্যা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং প্রত্যেক বছর এই তাপগতিবিদ্যা থেকে আমাদের সিকিউ আসে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, এবং আমাদের এডমিশনের জন্য কিন্তু এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ঠিক আছে? আর এই অধ্যায়টা ব্যাপ্তি অনেক বেশি, মানে এই অধ্যায়টা বেশ বড় একটা অধ্যায়। আমাদের মোটামুটি এই অধ্যায়টা আমাদের ফিজিক্সে এমন অনেক অধ্যায় আছে যেগুলো হচ্ছে আমাদের 2-3টা চ্যাপ্টার মিলে এই একটা চ্যাপ্টারের সমান। আর আমি এই অধ্যায়টা অনেক ডেকোরেট করেছি অনেক বিস্তারিতভাবে, অনেক ডিটেলসে, যাতে করে হচ্ছে এই অধ্যায়টা পড়লে যারা এইচএসসি 27 ব্যাচ আছো, তোমরা হচ্ছে যেহেতু উত্তেজিত 27, তো উত্তেজনা নিয়েই পড়াশোনাটা করবা, এবং হচ্ছে এই উত্তেজিত অবস্থায় পড়াশোনা করতে করতে তোমরা দেখবে যে তাপগতিবিদ্যা পড়ার পর ফিজিক্স সেকেন্ড পেপারে তোমার যে একটা ভয় আছে, সেই ভয়টা তোমার কেটে যাবে। ঠিক আছে? তো আমরা বেশি কথা না বলে আমরা শুরু করব, আর 2 মিনিট সময় আছে। তো তার আগে আমি বলে দিই যে যারা ব্রাহ্মণবাড়িয়া সদরে আছো, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যারা আছো, আমাদের যে এইচএসসি 27 ব্যাচ প্রাইভেট ব্যাচ, অফলাইন ব্যাচ, যেটা ফুলবাড়িয়াতে, আমার পড়ানোর স্থান হচ্ছে ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সদরে। তো ফুলবাড়িয়াতে হচ্ছে তোমরা চলে আসতে পারো, এসে হচ্ছে ভাইয়ের কাছে সরাসরি অফলাইন ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। অলরেডি আমাদের এইচএসসি 27 ব্যাচের দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে, কারণ প্রথম ব্যাচ ফিল আপ হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে। তো তোমরা চাইলে কেউ কিন্তু এসে ভর্তি হতে পারো, বা এসে অ্যাটলিস্ট একদিন একটা ক্লাস করে যেতে পারো। ক্লাস করে যদি ভালো লাগে, পরবর্তীতে হচ্ছে তুমি ভর্তি হবে কি হবে না সেটা তোমার ডিসিশন। তো আর এছাড়া হচ্ছে আমাদের এইচএসসি 26 ব্যাচ, যারা এইচএসসি 26 ব্যাচ, আমাদের হচ্ছে অলরেডি তো একাডেমিক পড়াশোনা শেষ, আমরা হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ শুরু করছি আমি ফেব্রুয়ারি 5 তারিখ থেকে। তো ওই ফাইনাল রিভিশন ব্যাচেও কিন্তু এইচএসসি 26 ব্যাচে যারা আছো, যারা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে একটু পিছিয়ে আছো, ওই ফাইনাল রিভিশন ব্যাচে এসে ভর্তি হতে পারো। ঠিক আছে? তো আমাদের এই বিষয়ে জিনিসগুলো সেগুলো হচ্ছে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারবা। ঠিক আছে? তো আচ্ছা, তাহলে চলো শুরু করি, আমরা দেরি না করে শুরু করি। হ্যাঁ, তো তাপগতিবিদ্যায় আমরা প্রথমেই যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তাপমিতিক বস্তু এবং তাপমিতিক ধর্ম। কি পড়বো? হ্যাঁ, তাপমিতিক বস্তু এবং তাপমিতিক ধর্ম, এই দুইটা জিনিস নিয়ে আমরা হচ্ছে প্রথমেই পড়াশোনা করব। ঠিক আছে? আমাদের পড়াশোনা হচ্ছে তাপমিতিক বস্তু এবং তাপমিতিক ধর্ম। তো আমরা যদি দেখি যে আমাদের তাপমিতিক বস্তু কি বা তাপমিতিক ধর্মটা কি। ধরো আমরা নর্মালি আমরা বাংলাদেশে জ্বর মাপার জন্য আমরা যে থার্মোমিটার ব্যবহার করি, সেই থার্মোমিটার গুলো হচ্ছে আমাদের পারদ থার্মোমিটার। মানে এই থার্মোমিটার গুলোর মধ্যে পারদ দেওয়া থাকে, ওই যে কালো, যেটা হচ্ছে অনেকেই যারা জ্বর মাপতে পারো থার্মোমিটার দিয়ে, অনেকেই মাপতে পারো না। যেমন হচ্ছে আমি ছোটবেলায় মানে থার্মোমিটার দিয়ে জ্বর বুঝতাম না যে আসলে কত জ্বর। তো আস্তে আস্তে যখন একটু বড় হই, তখন হচ্ছে থার্মোমিটার দিয়ে জ্বর মাপা শিখি আর কি। তো আমাদের পারদ থার্মোমিটার হচ্ছে আমাদের একটা কালো একটা বস্তু আছে, ওটা হচ্ছে থার্মোমিটারের মধ্যে একটু উপরের দিকে উঠে, মানে তোমার বডিতে জিবার নিচে বা মানে হাতের নিচে তুমি যদি রাখো, তাহলে হচ্ছে দেখবা যে তোমার যদি জ্বর থাকে, তাহলে দেখবা যে এই কালো একটা পদার্থ আছে যেটা একটু উপরের দিকে উঠে। তখন ওটা যে দাগে গিয়ে উঠে, সেই দাগ দেখে তুমি হচ্ছে তখন হচ্ছে এভাবে ধরে তখন হচ্ছে তুমি বলো হ্যাঁ 101 ডিগ্রি জ্বর বা 102 ডিগ্রি জ্বর বা 103 ডিগ্রি জ্বর, এরকম বলো। তো এই যে পারদ থার্মোমিটার, এই পারদ থার্মোমিটারটা হচ্ছে আমাদের একটা তাপমাত্রা পরিমাপের একটা যন্ত্র, তাই না? পারদ থার্মোমিটার, এটা দিয়ে আমরা কি মাপি? এটা দিয়ে আমরা জ্বর মাপি, মানে শরীরে টেম্পারেচার মাপি। তো আমাদের এই যে পারদ থার্মোমিটার, এই পারদ থার্মোমিটারটা কি দিয়ে তৈরি? হয় পারদ থার্মোমিটারটা কিন্তু পারদ দিয়ে তৈরি। তো তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা যে বস্তুটা ব্যবহার করি, তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা যে বস্তুটা ব্যবহার করি, সেই বস্তুটাকে আমরা বলি ভাইয়া তাপমিতিক বস্তু।
আমরা কি বলি? তাপমিতিক বস্তু। যেমন আমাদের পারদ থার্মোমিটারে আমাদের তাপমিতিক বস্তুটা কি? তাপমিতিক বস্তুটা হচ্ছে পারদ। এই যে দেখো ভাই লিখে রাখছি, তাপমিতিক বস্তু হচ্ছে পারদ। এখন পারদের কোন ধর্ম ব্যবহার করে আমরা তাপমাত্রাটা পরিমাপ করতেছি বলো তো? পারদের প্রসারণ না, পারদ কতটুকু, এই যে এটা থার্মোমিটার মনে করো, পারদটা কতটুকু উপরে উঠতেছে, প্রসারণটা দেখে আমরা হচ্ছে পরিমাপ করতেছি। তো এই প্রসারণটা আসলে কি? প্রসারণটা কিন্তু আমাদের আয়তন প্রসারণ, কারণ পারদ একটা তরল পদার্থ। তো তাপমাত্রা দিলে, তাপ দিলে মানে বডির টেম্পারেচারটা যেহেতু আমাদের রুম টেম্পারেচার থেকে বেশি, তখন হচ্ছে পারদের আয়তন উপরের দিকে উঠে প্রসারিত হয়। তাহলে আমরা কিন্তু পারদ থার্মোমিটারে তাপমাত্রা বাড়লে পারদের প্রসারণ হয়। তাহলে এটা হচ্ছে প্রসারণ, পারদের ধর্মটা কি এখানে? আয়তন প্রসারণ। তাহলে তাপমাত্রা পরিমাপের জন্য আমরা যে বস্তু ব্যবহার করি সেটাকে আমরা বলি তাপমিতিক বস্তু, আর বস্তুর যে ধর্মটা ব্যবহার করি সেটাকে আমরা বলি তাপমিতিক ধর্ম। তাহলে পারদ থার্মোমিটারে আমরা তাপমিতিক বস্তু হিসেবে ব্যবহার করি পারদ, আর তাপমিতিক ধর্ম হিসেবে আমরা ব্যবহার করি পারদের আয়তন প্রসারণ। তাহলে আমরা আশা করি তাপমিতিক বস্তু আর তাপমিতিক ধর্ম বুঝে ফেলছি। তাপমিতিক বস্তু হচ্ছে যেটা আমরা হচ্ছে তাপমাত্রা পরিমাপের জন্য যে বস্তু ব্যবহার করি সেটা হচ্ছে তাপমিতিক বস্তু, আর তাপমাত্রা পরিমাপের জন্য আমরা তাপমিতিক বস্তুর যে ধর্মটা ব্যবহার করি, বৈশিষ্ট্যটা ব্যবহার করি, সেটা হচ্ছে তাপমিতিক ধর্ম। তো আমাদের বাংলাদেশে পারদ থার্মোমিটার ব্যবহার করা হয়, ইউরোপের অনেক দেশে অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করা হয়, কারণ সেখানে অ্যালকোহলটা অনেক সহজলভ্য। তো সেই জন্য সেখানে হচ্ছে আমাদের অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমাদের এক এক দেশে হচ্ছে এক এক রকম, বুঝছো? তো এক এক দেশে হচ্ছে এক এক রকম হচ্ছে আমাদের অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমাদের এক এক দেশে হচ্ছে এক এক রকম। তোমরা একটু আমাকে একটু বলবা, বাইরে প্রচুর সাউন্ড হয়, তো সাউন্ড বেশি হয় কিনা একটু বলবা, আমি জানালাটা লাগিয়ে দিই, এটাই ভালো। আচ্ছা, তাহলে আমরা বুঝে ফেললাম আমাদের তাপমিতিক বস্তু আর তাপমিতিক ধর্ম সম্পর্কে কিন্তু আমরা জেনে ফেললাম। এখন আসে আমরা সংজ্ঞাটা শিখবো। তো সংজ্ঞা ভাই অলরেডি বলে ফেলছি, তাপমিতিক বস্তুর সংজ্ঞা কি? তাপমাত্রা পরিমাপের জন্য আমাদের যে বস্তু ব্যবহৃত হয় সেটাকে আমরা বলছি তাপমিতিক বস্তু। যেমন পারদ থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপের জন্য আমরা পারদ ব্যবহার করি, তাহলে পারদ হচ্ছে এখানে তাপমিতিক বস্তু। আর তাপমাত্রা পরিমাপের জন্য বস্তুটার যে ধর্ম ব্যবহৃত হয় সেটাকে আমরা তাপমিতিক ধর্ম বলি। যেমন পারদ থার্মোমিটারে পারদের প্রসারণ ধর্ম ব্যবহার করা হয়, অর্থাৎ পারদ থার্মোমিটারে পারদের যে আয়তন প্রসারণ সেটা হচ্ছে তাপমিতিক ধর্ম। তো আমরা এই তাপমিতিক ধর্ম, কি কি তাপমিতিক ধর্ম আমরা সচরাচর ব্যবহার করি সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে। তো আমরা তাপমিতিক ধর্ম হিসেবে আমরা কোনো একটা বস্তুর আয়তন ব্যবহার করি, যেমন পারদের প্রসারণ। তারপর অনেক সময় চাপ ব্যবহার করা হয়, চাপ, অনেক সময় দৈর্ঘ্য ব্যবহার করা হয়, অনেক সময় রোধ ব্যবহার করা হয়। আমরা যখন সিকিউ করা শুরু করবো, যখন আমরা ম্যাথ করব, তখন আমরা দেখবো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মানে ধর্ম হিসেবে, তাপমিতিক ধর্ম হিসেবে রোধ ব্যবহার করতেছি। হ্যাঁ, তোমাদেরকে 4টা দিয়েই 4 রকমের ম্যাথ করে দেখাবো, যাতে তোমরা হচ্ছে কোনো ম্যাথ আসলে হঠাৎ করে কনফিউজড হয়ে না যাও। ঠিক আছে, তো আমরা আয়তন, চাপ, দৈর্ঘ্য, রোধ, এই ধর্মগুলো হচ্ছে আমরা তাপমিতিক ধর্ম হিসেবে ব্যবহার করি। আরেকটা স্পেশাল টাইপের একটা ধর্ম আমরা ব্যবহার করি, যেটাকে আমরা বলছি কি? থার্মোকাপল। থার্মোকাপলটা কি? থার্মোকাপল আমরা মূলত উচ্চ তাপমাত্রা নির্ণয়ের জন্য, হ্যাঁ, থার্মোকাপলটা মূলত আমরা উচ্চ তাপমাত্রা নির্ণয়ে ব্যবহার করে থাকি। তো আমাদের থার্মোকাপল হচ্ছে আমাদের উচ্চ তাপমাত্রা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো উচ্চ তাপমাত্রাটা কত? উচ্চ তাপমাত্রাটা প্রায় ধরো 1200 কেলভিন, 1300 কেলভিন, এগুলো হচ্ছে আমাদের উচ্চ তাপমাত্রা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন দেখব তাপমাত্রা পরিমাপের মূলনীতিগুলো কি কি। তাপমাত্রা পরিমাপের মূলনীতি, এখন বলতে পারো যে ভাই তাপমাত্রা পরিমাপের আবার মূলনীতি কি? তো এখন থেকে তো আসলে ম্যাথমেটিক্যাল জিনিস শুরু হবে। ঠিক আছে, প্রথম 2-3টা স্লাইড দেখে কেউ যদি মনে করো যে এটা বোধহয় মানে আমাদের হচ্ছে কিসের চ্যাপ্টার, এটা হচ্ছে আমাদের বর্ণনামূলক, বা এখান থেকে হয়তো শুধু বাংলা কথা লিখতে হবে, তাহলে কিন্তু ভুল। এটা একটা পিওরলি একটা ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার। তো আমাদের তাপমাত্রা পরিমাপের মূলনীতি কি? তাপমাত্রা পরিমাপের মূলনীতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক স্থির বিন্দু নীতি, আরেকটা হচ্ছে দ্বিস্থির বিন্দু নীতি। তো এক স্থির বিন্দু নীতি কি আর দ্বিস্থির বিন্দু নীতি কি? মনে রাখবা, এক স্থির বিন্দু নীতি হচ্ছে যেখানে একটা রেফারেন্স ধরা হয়, মানে একটা স্ট্যান্ডার্ড জিনিস ধরা হয়, বা একটা তাপমাত্রাকে আদর্শ তাপমাত্রা ধরা হয়। আর দ্বিস্থির বিন্দু নীতি কি? যেখানে দুটি তাপমাত্রাকে আদর্শ তাপমাত্রা ধরা হয়। তো এক স্থির বিন্দু নীতি নিয়ে আমরা প্রথমে পড়াশোনা করব। এক স্থির বিন্দু নীতিতে মানে একটা স্থির বিন্দু ধরা হবে, মানে একটা তাপমাত্রাকে স্থির ধরা হবে। আর দ্বিস্থির বিন্দু নীতিতে দুইটা তাপমাত্রাকে স্থির ধরা হবে। এই হচ্ছে এক স্থির বিন্দু নীতি আর দ্বিস্থির বিন্দু নীতি। তো এক স্থির বিন্দু নীতিতে এখানে পানির ত্রৈধ বিন্দুকে, এই যে দেখো পানির ত্রৈধ বিন্দুকে এখানে স্থির বিবেচনা করব। তো পানির ত্রৈধ বিন্দুটা আসলে কি?
পানির ত্রৈধ বিন্দুকে আমরা স্থির বিবেচনা করব। পানির ত্রৈধ বিন্দু একটু পরে পড়তেছি। তো এই এক স্থির বিন্দু নীতি থেকে আমরা মূলত একটা সূত্র পাবো, বুঝছো? যেহেতু এখানে একটা বিন্দুকে স্থির ধরবো, তো একটা বিন্দুকে স্থির ধরে আমরা এখান থেকে একটা সূত্র পাবো। তাহলে এক স্থির বিন্দু নীতির ম্যাথ আসবে আমাদের একটা সূত্র দিয়ে। এখন আসলে আমরা দেখি দ্বিস্থির বিন্দু নীতি কি। দ্বিস্থির বিন্দু নীতি হচ্ছে এখানে দুইটা তাপমাত্রাকে আমরা স্থির ধরবো। একটা হচ্ছে বরফের তাপমাত্রা, একটা হচ্ছে বরফ বিন্দু, আর একটা হচ্ছে বাষ্প বিন্দু। তার মানে একবার থার্মোমিটারকে আমরা বরফের মধ্যে ডোবাবো, আরেকবার থার্মোমিটারকে আমরা ফুটন্ত পানি বা বাষ্পের মধ্যে রাখবো, বাষ্পের সংস্পর্শে রাখবো। তো আমরা সেলসিয়াসের হিসেবটা জানি খুব ভালোভাবে, যে থার্মোমিটারকে তুমি যদি সেলসিয়াস স্কেলের দাগ কাটা থার্মোমিটারকে তুমি যদি বরফে যদি টাচ করাও, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাবে। আর যদি তাকে যদি তুমি ফুটন্ত পানি বা বাষ্পের মধ্যে যদি সংস্পর্শে আনো, তাহলে সে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাবে। ঠিক আছে? তো এই যে বরফ বিন্দু আর বাষ্প বিন্দু, দুইটা বিন্দু আমরা স্থির ধরছি, এই জন্য এটাকে আমরা বলছি দ্বিস্থির বিন্দু নীতি। দ্বিস্থির বিন্দু নীতি থেকে মূলত আমরা সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট এই 3 ধরনের স্কেল নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা 9-10-এ বস্তুর উপর তাপের প্রভাব, ফিজিক্সের 6ষ্ঠ অধ্যায়টা 9-10-এ খুব ভালোভাবে পড়েছো, তাদের জন্য এটা আসলে বোঝা খুব সহজ। আর যারা একটু ফাঁকি ঝুঁকি মারছো, তাদেরও সমস্যা নাই, এখন হচ্ছে বুঝে ফেলবা। তো আমরা প্রথমে এক স্থির বিন্দু নীতি নিয়ে পড়াশোনা করি। তো পানির ত্রৈধ বিন্দু, এই যে দেখো এক স্থির বিন্দু নীতি। এক স্থির বিন্দু নীতিতে আমরা কাকে স্থির ধরবো? পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রাকে স্থির ধরবো। প্রশ্ন হচ্ছে পানির ত্রৈধ বিন্দু কি? এই যে দেখো, পানির ত্রৈধ বিন্দু হচ্ছে এমন একটা তাপমাত্রা এবং এমন একটা চাপ, এমন একটা নির্দিষ্ট চাপ আছে যেটা আমাদের বায়ুমণ্ডলীয় চাপ না। তোমরা যারা পরিবেশ রসায়ন অলরেডি পড়ে ফেলেছো, বা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের 10ম অধ্যায় আদর্শ গ্যাসীয় গতিতত্ত্ব যারা পড়েছো, তারাই বায়ুমণ্ডলীয় চাপ অনেক ভালো করে পড়েছো। এক বায়ুমণ্ডলীয় চাপ 1 atm চাপ। তো আর যারা পড়ো নাই, আস্তে আস্তে পড়বা, ঠিক আছে? তো দেখো, আমাদের যে তাপমাত্রায় পানি একই সাথে কঠিন তরল ও বাষ্প রূপে সহাবস্থান করে, তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। তো একই সাথে কঠিন তরল এবং বাষ্প রূপে সহাবস্থান করে, তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। তো ব্যাপারটা আসলে কিরকম? এখন এই পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রাটা কি? দেখো, পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা আমাদের সেলসিয়াস কেলভিন স্কেলে হচ্ছে, আমাদের পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন, যেটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াসের সাথে তুলনা করি। বা পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা সেলসিয়াস স্কেলে হচ্ছে 0.16 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেলে হচ্ছে 32.29 ডিগ্রি ফারেনহাইট। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা পানির ত্রৈধ বিন্দু 3টা স্কেলের তাপমাত্রা মুখস্থ রাখবা, ঠিক আছে? কারণ এমসিকিউতে আসে। তো পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কি? কেলভিন স্কেলে 273.16 কেলভিন, সেলসিয়াস স্কেলে 0.16 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে 32.29 ডিগ্রি ফারেনহাইট। এখন এই তাপমাত্রায় চাপটা যদি 4.58 মিলিমিটার পারদ চাপ হয়, আর 4.58 মিলিমিটার পারদ চাপকে তুমি যদি এটিএম এ নিতে চাও, তাহলে কি করতে হবে? এই 4.58 কে যদি 1 এটিএম সমান কত মিলিমিটার পারদ চাপ? 760 মিলিমিটার পারদ চাপ। ওই যে যারা পরিবেশ রসায়ন পড়েছো বা ফিজিক্স ফার্স্ট পেপারে 10ম অধ্যায় পড়েছো আদর্শ গ্যাসীয় গতিতত্ত্ব, তারা জানো যে 1 এটিএম সমান 760 মিলিমিটার চাপ, পারদ চাপ। তো এই 4.58 কে যদি 760 দিয়ে ভাগ করো, তাহলে এই মানটা আসে 0.006 এটিএম। তাহলে তোমরা মনে রাখবা যে পানির ত্রৈধ বিন্দুর চাপ হচ্ছে 4.58 মিলিমিটার পারদ চাপ বা 0.006 এটিএম। এই চাপে আমাদের নরমাল বায়ুমণ্ডলীয় চাপ কত? 1 এটিএম। নরমাল বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ। এটা কি তার তুলনায় অনেক অনেক কম না? তাহলে আমাদের আশেপাশে যে বাতাস আছে ওই চাপ না, এর থেকে অনেক 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 কম চাপে যদি আমরা এই তাপমাত্রা যদি মেনটেন করি, তাহলে আমরা যদি একটা বরফ রাখি, মানে একটা পাত্রের মধ্যে বা একটা রুমের মধ্যে বরফের একটা টুকরা আছে, বড় একটা বরফের টুকরা আছে, যেই বরফের টুকরার মধ্যে আমাদের হচ্ছে এই পরিমাণ, যে বরফের টুকরা আশেপাশে এই পরিমাণ চাপ রয়েছে, এবং ওই রুমের টেম্পারেচার হচ্ছে এইটা, রুমের টেম্পারেচার হচ্ছে এইটা। তাহলে এইভাবে লিখে রাখি, তোর ওই রুমের টেম্পারেচার হচ্ছে 0.16 ডিগ্রি সেলসিয়াস, আর ওই রুমে চাপ হচ্ছে 4.58 মিলিমিটার পারদ চাপ। তাহলে আমরা দেখতে পারবো এই বরফটা, এই যে এটা বরফ, হ্যাঁ ধরো এটা হচ্ছে বরফ, ছোটবেলায় বরফ থাকতাম এরকম, তাহলে এই বরফ থাকবে, কিছুটা তরলে পরিণত হবে এবং উপরের দিকে কিছুটা বরফের বাষ্প দেখতে পাবা। এবং এটা কিরকম ভাবে? এটা একটা সার্কেল আকারে হবে। মানে ওই যে আমরা অনেক সময় বাণিজ্য মেলায় গেলে বা কোনো একটা মেলায় গেলে পানির ফোয়ারা দেখি না, যে ফোয়ারা দিয়ে পানি পড়তেছে, ওই পানি কিন্তু আবার ফোয়ারার ভিতর ঢুকে আবার ফোয়ারা দিয়ে পানি পড়তেছে, মানে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস।
মানে ফোয়ারার মধ্য দিয়ে যে পানিটা যে বের হয়, এটা কিন্তু যেই পানিটা বের হচ্ছে সেটাই কিন্তু আবার ফোয়ারার ভিতরে ঢুকে আবার বের হচ্ছে। তো এই যে একটা কন্টিনিউয়াস প্রসেস, ওই কন্টিনিউয়াস প্রসেসটা হচ্ছে এই পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রায় হয়ে থাকে। পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রায় বরফ, পানি এবং জলীয় বাষ্প একইভাবে সহাবস্থান করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রা। তো আশা করি পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রাটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আশা করছি পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রা তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, তো আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি। তো আমি একটু 1 মিনিট সময় নিয়ে আবার শুরু করছি। হুট করে শুরু করাতে হচ্ছে কেউই জানে না, যার কারণে হচ্ছে কেউই নাই দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো। আচ্ছা, মেহেদী হাসান বাপ্পি চট্টগ্রাম থেকে। ঠিক আছে, আর যারা ক্লাস করছো তোমাদেরকে বলবো যে আমাদের ফেসবুক পেজটা কষ্ট করে ফলো দিয়ে রাখো, কারণ হচ্ছে এই যে সিরিজটা আজকে থেকে শুরু হয়েছে, এটা ভাইয়া মোট এরকম পিডিএফ আছে 7টা। তো 7 দিনে 7টা ক্লাস হবে। তাহলে হচ্ছে বেসিক শেষ, বেসিক একদম কিভাবে শেষ ভাই, মোটামুটি এডমিশন লেভেলের পড়াশোনা হবে। ঠিক আছে, মানে দেখবে যে বুয়েট কুয়েটের প্রশ্ন কিন্তু আছে, হ্যাঁ, এখানের মধ্যে আছে। তো আমাদের মোটামুটি এডমিশন লেভেলে পড়াশোনা হবে, বেসিক টু এডমিশন বলা যায় একদম। তো 7টা ক্লাস হবে। তারপরে হচ্ছে আমাদের এমসিকিউর উপর একটা ফুল ম্যারাথন ক্লাস হবে 3-3.5 ঘন্টা। তারপরে সিকিউ ক্লাস হবে একটা ম্যারাথন ক্লাস। তাহলে মোট 9টা ক্লাস কিন্তু হবে, এবং ক্লাসগুলো কিন্তু আমি মোটামুটি চেষ্টা করবো টানা নিয়ে ফেলার। তো যারা কিনা ক্লাসগুলা একটা ক্লাস আজকে প্রথম ক্লাস যারা করতেছো, যেমন বাপ্পি প্রথম ক্লাস করতেছো, তুমি চেষ্টা করবা পুরো সিরিজটাই ক্লাস করা। ঠিক আছে, লাইভে না পারো এটলিস্ট রেকর্ডিং ক্লাসগুলো করে ফেলার চেষ্টা করবা। ঠিক আছে, আর আমাদের শিক্ষাঙ্গন পেজ এবং শিক্ষাঙ্গন গ্রুপ দুটাতেই হচ্ছে অ্যাড হয়ে যাবে, তাহলে হচ্ছে তোমাদের সব আপডেট পেতে সুবিধা হবে। তাহলে আমরা চলো দেখি, তাহলে আমাদের এক স্থির বিন্দু নীতি কিন্তু বোঝা শেষ। এখন আমরা দেখি এক স্থির বিন্দু নীতিতে আমরা কিভাবে তাপমাত্রা নির্ণয় করব। তো এক স্থির বিন্দু নীতিতে আমরা কিভাবে তাপমাত্রা নির্ণয় করব। তো ভাইয়া, এক স্থির বিন্দু নীতিতে তাপমাত্রা নির্ণয় করার আগে আমরা একটা জিনিস অলরেডি মুখস্থ করছি না, পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রাকে স্থির ধরবো এক স্থির বিন্দুতে। তো এই পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রাটা কত? পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। কেলভিন এককে এই ম্যাথগুলো করতে হয়, কারণ কেলভিন হচ্ছে বর্তমানে সবচেয়ে স্ট্যান্ডার্ড মেথড, মানে এটা হচ্ছে সবচেয়ে মডিফাইড নতুন মেথড। সেলসিয়াস স্কেল তো প্রায় 400 বছর আগে আবিষ্কার হয়েছে, ফারেনহাইটও প্রায় 300 বছর আগে আবিষ্কার হয়েছে, কেলভিন স্কেল 1960 সালে আবিষ্কার হয়েছে। তো কেলভিনটা হচ্ছে একদম নতুন ভার্সন, হ্যাঁ, নিউ ভার্সন। তো কেলভিন স্কেলে আমাদের পানির তড়িৎ বিন্দু, এই দেখো টিআর, নিচে যে টিআর, এটাকে দিয়ে বলে ট্রিপল। ত্রৈধ মানে কি 3 না, 3 মানে কি ট্রিপল না, ট্রিপল। তাহলে এটাকে আমরা বলি ট্রিপল পয়েন্ট টেম্পারেচার। ট্রিপল পয়েন্ট টেম্পারেচার পানির তড়িৎ বিন্দু। ঠিক আছে, তো আমরা এখান থেকে এক স্থির বিন্দু নীতির সাহায্যে কিভাবে তাপমাত্রা নির্ণয় করব সেটা একটু দেখে ফেলি। তো আমরা একটু আগে প্রথম একদম আজকে প্রথম লেকচারে আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা কি বলতো? আমরা পড়েছিলাম যে তাপমাত্রা বাড়লে পারদের প্রসারণ হয়। তারপরে তাপমাত্রা বাড়লে তাপমিতিক ধর্ম বাড়ে, তাই না? পারদের প্রসারণ তো একটা তাপমিতিক ধর্ম। তো আমরা এটা লিখি, আমরা জানি, হ্যাঁ, আমরা জানি তাপমাত্রার সাথে তাপমাত্রার সাথে আমাদের যা তাপমিতিক ধর্ম, তাপমিতিক ধর্ম, এই তাপমিতিক ধর্ম সম্পর্ক কি সমানুপাতিক, একটা বাড়লে আরেকটা বাড়ে। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি বা, তাপমাত্রাকে আমরা টি দিয়ে প্রকাশ করতে পারি, আর তাপমিতিক ধর্মকে আমরা আপাতত এক্স দিয়ে প্রকাশ করব। এক্স হচ্ছে জেনারেল ফর্ম। এখন তাপমিতিক ধর্মটা যদি আয়তন হয়, তাহলে এক্স এর জায়গায় কি লিখবা? ভি লিখবা, ভলিউম। যদি তাপমিতিক ধর্মটা যদি চাপ হয়, তাহলে লিখবা প্রেসার, পি। যদি তাপমিতিক ধর্মটা যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্যের ইংলিশ কি লেন্থ, তাহলে হচ্ছে এক্স এর জায়গায় লিখবা এল। তাপমিতিক ধর্মটা যদি আমাদের রোধ হয়, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স তো রোধ না, তাহলে এক্স এর জায়গায় লিখবা আর, আরটাই বেশি আসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা টি সমানুপাতিক, যদি আমরা যদি তুলে দিই, একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে কে ইন্টু এক্স, কে ইন্টু এক্স, হ্যাঁ, কে ইন্টু এক্স। তাহলে এতবার এক্স এক্স বলতেছি, কেউ আবার তোমাদের এক্স এর কথা মনে করে বসে থাকো না, হ্যাঁ, এগুলো থাকলে কিন্তু পিড়া দিব এখন পড়াশোনার সময়। ঠিক আছে, এগুলো কিন্তু পড়াশোনার সময়, কারণ এক্স নিয়ে চিন্তা করার টাইম নেই।
এক্স ওয়াই জেড কিছু থাকা যাবে না, জীবনে একটাই এক্স, ওইটা হচ্ছে এটা, বোঝা গেছে? আর সব এক্স বাদ। দেখো তাহলে আমরা এখান থেকে তাহলে লিখতে পারি, দেখো তো টি বাই এক্স, টি বাই এক্স না, এক্স নিচে চলে আসলে কি টি বাই এক্স, তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি টি বাই এক্স সমান কে। তো টি বাই এক্স লেখা যে কথা, উল্টাই দিলে বলো তো এক্স বাই টি একই কথা না? তাহলে এক্স বাই টি এটা কিন্তু আমাদের একটা ধ্রুবক, এক্স বাই টি এটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক, বা এক্স বাই টি সমান হচ্ছে আমাদের কে। তো আমরা একটা জিনিস কিন্তু পেয়ে গেলাম, একটা ফর্মুলা টাইপ কিছু একটা পেয়ে গেলাম, তাই না? এক্স বাই টি ইকুয়াল টু কে। তাহলে আমাদের এক্স বাই টি ইকুয়াল টু হচ্ছে কে, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। তো এখান থেকে আমরা আসলে পানির ত্রৈধ বিন্দুর ফর্মুলাটা বের করব। তো পানির ত্রৈধ বিন্দুর ফর্মুলাটা তাহলে আমাদের দেখো তো কি আসে। দেখো এটা পরে দেখতেছি, আগে আমি একটু লিখে দিই। দেখো তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ অর্থাৎ আমাদের এই যে এক্স বাই টি, এই এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে আমাদের তাপমিতিক ধর্ম, আর টি টি হচ্ছে আমাদের তাপমাত্রা। তাহলে আমরা তাপমিতিক ধর্ম আর তাপমাত্রা যে অনুপাত করি, তাহলে সবসময় একটা ধ্রুব সংখ্যা পাবো, একটা ধ্রুবক পাবো, কনস্ট্যান্ট ভ্যালু পাবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং যে আমাদের এক্স বাই টি এটা হচ্ছে যে কোনো তাপমিতিক ধর্ম, যে কোনো তাপমাত্রায় তাপমিতিক ধর্ম, এটা হচ্ছে যে কোনো তাপমাত্রা ইকুয়াল টু পানির ত্রৈধবিন্দু দিয়ে হিসাব করবো না, তাহলে পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা কি টিটিআর, এবং এই পানির ত্রৈধবিন্দু তাপমাত্রায় যে তাপমিতিক ধর্ম পাবো সেটাকে আমরা কি বলবো এক্সটিআর। তো আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, বা আমাদের বের করতে হবে কি প্রশ্নে, পরীক্ষায় টি বের করতে হবে। তাহলে আমাদের টি সমান কত আসবে? দেখো তাহলে আমাদের টি সমান, আমরা যে হিসাব করি, তাহলে আমাদের টি সমান আমাদের আসবে আমাদের টি ইন্টু এক্স টিআর সমান টিটিআর ইন্টু এক্স। তাহলে আমাদের টিটিআর ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স টিআর, এটা হচ্ছে আমাদের পানির ত্রৈধবিন্দুর সাপেক্ষে, পানির ত্রৈধবিন্দুর সাপেক্ষে, পানির ত্রৈধবিন্দু তাপমাত্রার সাপেক্ষে অন্য কোনো অজানা তাপমাত্রা নির্ণয়ের সূত্র। আর এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং টি সমান এই এক্স, এই টিটিআর মানে কি 273.16 কেলভিন। তো 273.16 ইন্টু, আচ্ছা ইন্টু আর এক্স আসলে একরকম হয়ে যায়, তো এই জন্য আমি এটাকে ইন্টু না দিয়ে বরং ব্র্যাকেটে লিখি এক্স ডিভাইডেড বাই এক্স টি আর। এটা হচ্ছে আমাদের ফাইনালি তাপমাত্রার সূত্র। এটা হচ্ছে আমাদের পানির ত্রৈধবিন্দুর সাপেক্ষে, পানির ত্রৈধবিন্দুর সাপেক্ষে অজানা তাপমাত্রা নির্ণয়ের সূত্র। ঠিক আছে, যেখানে পরিচয়গুলো একটু জেনে নাও, আসো পরিচয় করাই দিই। হ্যাঁ, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই ওদের। ত্রৈধবিন্দু তাপমাত্রা হচ্ছে টিটিআর, যেটা হচ্ছে 273.16 কেলভিন। ত্রৈধবিন্দু তাপমাত্রায় তাপমিতিক ধর্ম হচ্ছে আমাদের এক্সটিআর, টিটিআর তাপমাত্রায় যে তাপমিতিক ধর্ম সেটা হচ্ছে এক্সটিআর। নির্ণয় তাপমাত্রা এটাই বের করবা তোমরা পরীক্ষায়। হ্যাঁ, এটা এই নির্ণয় তাপমাত্রা, এই নির্ণয় তাপমাত্রাই হচ্ছে তোমরা পরীক্ষায় বের করতে হবে। আর নির্ণয় তাপমাত্রায় যে তাপমিতিক ধর্ম সেটা হচ্ছে আমাদের এক্স। তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আশা করি আমরা সবাই মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত যদি তোমরা ক্লিয়ার হও, তাহলে আমরা এরপরে আরেকটা নতুন টপিকে চলে যাব। ঠিক আছে, এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হও, তাহলে এরপরে আমরা একটা নতুন টপিকে যাব। আচ্ছা, তারপরে আমরা যদি নতুন টপিকটা যদি দেখি, আমাদের একটা ম্যাথ দেখি। হ্যাঁ, নতুন টপিকে যাওয়ার আগে একটা ম্যাথ দেখি, চলো দেখি। তো আমাদের ম্যাথের মধ্যে আমাদের কি বলেছে খেয়াল করো, এই টপিকের উপর একটা ম্যাথ। তো আমাদেরকে বলেছে পানির ত্রৈধবিন্দুতে কোনো রোধ থার্মোমিটারে, পানির ত্রৈধবিন্দুতে কোনো রোধ থার্মোমিটারের রোধ 10 ওহম, যখন রোধ 20 ওহম তখন তাপমাত্রা কত? হ্যাঁ, ত্রৈধবিন্দুর অঙ্ক না? এই দেখো ত্রৈধবিন্দুর অঙ্ক, কিন্তু এই যে ত্রৈধবিন্দু, তাহলে মজার অঙ্ক। ত্রৈধবিন্দুতে অঙ্ক বললে আমাদের হচ্ছে আসলে প্রশ্ন পড়ারও দরকার নেই, প্রথমে আমরা সূত্রটা লিখে ফেলবো। আমরা এখানে লিখি, আমরা জানি আমাদের পানির ত্রৈধবিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দু তাপমাত্রা টি সমান টিটিআর ইন্টু এক্স বাই এক্স টিআর। বাট এখানে কি এক্স এর জায়গায় কি আছে? রোধ। তো রোধ বলছিলাম না, রোধ হলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো? আর, আর এক্স টিআর এর জায়গায় বসাবো আর টিআর। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু লিখে দিই মানগুলো কি কি। এখানে আমাদের টিটিআর এটা দেওয়া নাই, এটা তো মুখস্থ, 273.16 কেলভিন, এটা দেওয়া থাকবে না। আর হচ্ছে আমাদের
এটা এটা আর আর পানির ত্রৈধ বিন্দুতে যে রোধ সেটা হচ্ছে কি আমাদের RTR। হ্যাঁ, পানির ত্রৈধ বিন্দুর রোধটা হচ্ছে আমাদের RTR। RTR হচ্ছে আমাদের 10 ওহম, আর আমাদের অজানা তাপমাত্রায় রোধ হচ্ছে 20 ওহম। তো দেখো, অজানা তাপমাত্রায় রোধের পরিমাণ কিন্তু দ্বিগুণ, তার মানে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে আমাদের অজানা তাপমাত্রা যেটা সেটাও কি আসবে, দ্বিগুণ আসবে। কেন? আমি একটু আগে বলছিলাম T এবং X এর সম্পর্ক সমানুপাতিক, তাপমিতিক ধর্ম এবং তাপমিতিক বস্তুর সম্পর্ক কিন্তু সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব TTR হচ্ছে 273.16 ইন্টু আর এর মান হচ্ছে 20, RTR হচ্ছে 10। তো হিসেব করলে আসবে 546.32 কেলভিন। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছি। পরের ম্যাথে দেখি, একটি রোধ থার্মোমিটারের রোধ পানির ত্রৈধ বিন্দুতে, ওই সেম ম্যাথ, এটা হচ্ছে RTR। হ্যাঁ, তো আমরা একটু লিখে ফেলি মানগুলো, ডাটাগুলো। এখানে পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। পানির ত্রৈধ বিন্দুর যে রোধ RTR হচ্ছে 32.12 ওহম, আর তরলের স্ফুটনাঙ্কের রোধ এটা হচ্ছে আমাদের R, এটা হচ্ছে 27.316 ওহম। আমাদেরকে তরলের স্ফুটনাঙ্কটাই বের করতে বলছে। মনে রাখবা, কোনো কিছু নামে সে যে অঙ্ক থাকে, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, শিশিরাঙ্ক, তাইলে বুঝবে এগুলা কি, এগুলা হচ্ছে আমাদের তাপমাত্রা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের তাপমাত্রা। তাহলে আমাদেরকে স্ফুটনাঙ্ক বের করতে বলছে তরলের। তো অঙ্কটা করবা, একটু করে ফেলি। আমরা জানি এই যে TTR এর মান জানে কত, 273.16 ইন্টু R/RTR। তো 273.16 ইন্টু আর এর মান হচ্ছে 27.316, আর RTR এর মান হচ্ছে 32.12। তো হিসাব করবা তোমরা, আমি উত্তর বলে দিই। উত্তর হচ্ছে 232.3 কেলভিন। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আনসার 232.3 কেলভিন। এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে আমরা যাই, এখন আসো তাপমাত্রা পরিমাপের দ্বিতীয় মূলনীতিটা পড়ি, যেটা হচ্ছে আমাদের দ্বিস্থির বিন্দু নীতি। হ্যাঁ, আমাদের দ্বিতীয়টা হচ্ছে আমাদের কি, দ্বিতীয়টা হচ্ছে দ্বিস্থির বিন্দু নীতি। তো দ্বিস্থির বিন্দু নীতিতে জানা আমরা কি পড়বো, দ্বিস্থির বিন্দু নীতিতে আমরা আসলে দেখব যে আমাদের সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন তাপমাত্রা কিভাবে মাপা হয় সেটা আমরা একটু দেখি। তো দ্বিস্থির বিন্দু নীতিতে আমরা দুইটা তাপমাত্রাকে আদর্শ ধরবো। এই যে এখানে লেখা আছে দেখো, এই ক্ষেত্রে আমরা দুটি তাপমাত্রাকে আদর্শ ধরবো, একটা হচ্ছে বরফ বিন্দু আর একটা হচ্ছে বাষ্প বিন্দু। তো বরফের টেম্পারেচার কম থাকে, তাই বরফ বিন্দুকে আমরা নিম্ন স্থির বিন্দু বলি, বা থিটা আইস, আইস মানে বরফ। আর বাষ্প হচ্ছে স্টিম, বাষ্প বিন্দুকে আমরা ঊর্ধ্বস্থির বিন্দু বলি। ঠিক আছে, তো পরীক্ষা আসতে পারে নিম্নস্থির বিন্দু কাকে বলে বা বরফ বিন্দু কাকে বলে, আবার আসতে পারে ঊর্ধ্বস্থির বিন্দু কাকে বলে বা বাষ্প বিন্দু কাকে বলে। তো তোমরা মনে রাখবা লাইনটা এইভাবে, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ বিশুদ্ধ পানিতে, এটা বিশুদ্ধ বরফ কিভাবে বিশুদ্ধ পানিতে পরিণত হয়, চাপ প্রয়োগে। মানে যে তাপমাত্রায় চাপ প্রয়োগ করলে বিশুদ্ধ বরফ বিশুদ্ধ পানিতে পরিণত হয়, আবার চাপ অপসারণ করলে, মানে চাপ যদি সরিয়ে নাও, মানে কমিয়ে ফেলো, তাহলে হচ্ছে বিশুদ্ধ পানি আবার বিশুদ্ধ বরফে পরিণত হয়ে যাবে, মানে ভাইস ভার্সা। চাপের মাধ্যমে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ চাপ প্রয়োগে বিশুদ্ধ পানিতে, অথবা বিশুদ্ধ পানি চাপ অপসারণে বিশুদ্ধ বরফে পরিণত হয়, ওই তাপমাত্রাকে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বলে। ঠিক আছে, আর ঊর্ধ্বস্থির বিন্দু বা থিটা স্টিম কি, যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বিশুদ্ধ বাষ্পে, মানে পানি আর বাষ্পের মধ্যে, যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি চাপ প্রয়োগে বিশুদ্ধ বাষ্পে পরিণত হয়, আবার বিশুদ্ধ বাষ্প চাপ অপসারণে বিশুদ্ধ পানিতে পরিণত হয়, ওই তাপমাত্রাকে আমরা বাষ্প বিন্দু বা ঊর্ধ্বস্থির বিন্দু বা থিটা স্টিম বলবো। ঠিক আছে, তো আশা করি এতটুকু বুঝছো। এখন দেখো, এই থিটা আইস আর থিটা স্টিম, একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, একটা হচ্ছে ঊর্ধ্বস্থির বিন্দু। এই দুইটা বিন্দুর মধ্যে একটা পার্থক্য আছে না ভাইয়া?
এই দুইটার মধ্যে তাপমাত্রা একটা পার্থক্য আছে না? এই যে দুইটা তাপমাত্রার পার্থক্য, ওই তাপমাত্রার পার্থক্যকে আমরা বলবো মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান কি? ঊর্ধ্বস্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দুর যে পার্থক্য, এই যে বিয়োগফল, এই যে বিয়োগ দেওয়া আছে ঊর্ধ্বস্থির বিন্দু বিয়োগ নিম্নস্থির বিন্দু, মানে নিম্নস্থির বিন্দু এবং ঊর্ধ্বস্থির বিন্দুর মধ্যে যে পার্থক্য, এটাকেই হচ্ছে মৌলিক ব্যবধান n বলে। n, তাহলে মৌলিক ব্যবধান n এর সূত্র হচ্ছে থিটা স্টিম। স্টিম মানে কি? বাষ্পবিন্দু বা ঊর্ধ্বস্থির বিন্দু মাইনাস থিটা আইস। থিটা আইস মানে হচ্ছে নিম্নস্থির বিন্দু। এবং একটা কথা মনে রাখবা যে আমাদের সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, তিনটে স্কেল নিয়ে আমাদের পড়াশোনা। তো প্রত্যেকটা স্কেলে মৌলিক ব্যবধান যত, ওই স্কেলে দাগ কাটা থাকে ততটা। সেলসিয়াস স্কেলে যেমন দেখো, সেলসিয়াস স্কেলে আমরা যদি বলি, সেলসিয়াস স্কেলে কিন্তু বাষ্পবিন্দু বরফ বিন্দু কত? 0 ডিগ্রি সেলসিয়াস। বাষ্পবিন্দু কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 আর 100, তাহলে সেলসিয়াস স্কেলে মৌলিক ব্যবধান কত? 100। তাহলে সেলসিয়াস স্কেলে 100টা দাগ কাটা থাকে। এখন কেলভিন স্কেলে থিটা আইস কত? 273 কেলভিন। আর থিটা স্টিম মানে বাষ্পবিন্দু কত? 373 কেলভিন। 273 থেকে 373, তাহলে এখানেও কিন্তু আমাদের মৌলিক ব্যবধান 100টা। তাহলে সেলসিয়াস স্কেলে যতটুক জায়গা জুড়ে 100টা দাগ কাটা থাকে, কেলভিন স্কেলে ততটা জায়গা জুড়ে ঠিক 100টা দাগই কাটা থাকে। তার মানে সেলসিয়াস স্কেলের 1 দাগ আর কেলভিন স্কেলের 1 দাগ সমান। কিন্তু যাত্রা শুরু হয়েছে একজনের 0 দিয়ে, আরেকজনের শুরু হয়েছে 273 দিয়ে, এতটুকুই পার্থক্য। ঝামেলা করে ফারেনহাইট। ফারেনহাইটের থিটা আইস মানে বরফ বিন্দু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর বাষ্পবিন্দু বা থিটা স্টিম 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 32 আর 212 এদের মধ্যে পার্থক্য কত? 180। তার মানে সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেল যতটুক জায়গার মধ্যে 100টা দাগ দাও, ফারেনহাইট মনে করো এটা একটা স্কেল, এটাই সেলসিয়াস, এটাই কেলভিন, এটাই ফারেনহাইট। তাহলে সেলসিয়াস স্কেলে এই কলমটার মধ্যে 100টা দাগ কাটা থাকবে, কেলভিন স্কেলও কিন্তু এই কলমটাতে 100টা দাগই কাটা থাকবে। আর পার্থক্য কি? সেলসিয়াস স্কেলে এই জায়গায় শুরু হবে 0 থেকে আর শেষ হবে 100। কেলভিনে এটা শুরু হবে 273 থেকে, মানে সেলসিয়াসে যেটা 0 ওইটাই কেলভিনে 273। মানে সেলসিয়াস থার্মোমিটারকে, সেলসিয়াসের দাগ কাটা থার্মোমিটার তুমি যদি বরফে যদি রাখো, তাহলে তোমাকে রিডিং দিবে 0 ডিগ্রি সেলসিয়াস। ওই একই বরফের মধ্যে তুমি যদি কেলভিন স্কেল রাখো, তাহলে তোমাকে রিডিং দিবে 273 কেলভিন। মানে 0 ডিগ্রি সেলসিয়াস আর 273 কেলভিন কি একজন আরেকজনের সমতুল্য, ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? কিন্তু যদি ফারেনহাইট দিয়ে যদি হিসেব করো, তাহলে এই কলমে দাগ সংখ্যা থাকবে 180টা। ঠিক আছে? তার মানে সমান দূরত্বে সেলসিয়াস আর কেলভিন স্কেলের দাগ সংখ্যা হচ্ছে 100টা, আর ফারেনহাইট স্কেলের দাগ সংখ্যা হচ্ছে 180টা। তো 180কে 100 দিয়ে ভাগ করলে 1.8। তার মানে সেলসিয়াস স্কেলের 1 দাগ বা কেলভিন স্কেলের 1 দাগ ফারেনহাইট স্কেলের 1.8 দাগের সমান। এটা বুঝতে হবে, এটা বুঝলে তুমি বস। ঠিক আছে? এটা বুঝলে কিন্তু তুমি বস। ঠিক আছে? এটা তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা একটু দেখি তো তাপমাত্রা বিভিন্ন স্কেল নিয়ে আমরা একটু আলোচনা করি। চলো দেখি তাপমাত্রা বিভিন্ন স্কেল। তো আমাদের তাপমাত্রা বিভিন্ন স্কেলে আমরা দেখো এখানে সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, তিনটা স্কেল ভাইয়া নিয়ে আসছি। তো আমরা যদি খেয়াল করি যে আমরা এখানে লিখতে পারি এইভাবে যে আমাদের সেলসিয়াস স্কেল হচ্ছে আমাদের শুরু হয় কত থেকে? সেলসিয়াস স্কেল হচ্ছে আমাদের থিটা আইস। এই যে থিটা আইস, এই থিটা আইসের মান কত? 0 ডিগ্রি সেলসিয়াস। বাট কেলভিন স্কেলে থিটা আইসের মান কত? 273 কেলভিন। আর ফারেনহাইট স্কেলে থিটা আইসের মান কত? 32 ডিগ্রি ফারেনহাইট। তার মানে এই 0 ডিগ্রি সেলসিয়াস, 273 কেলভিন আর 32 ডিগ্রি ফারেনহাইট তিনটাই কিন্তু বরফের তাপমাত্রা। বাট বিজ্ঞানী তিনজনের নাম আলাদা। তো এই যে এগুলো কিন্তু বিজ্ঞানীর নাম, ব্যাডামিংসের নাম মনে রাখবা, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। কেলভিনের নাম লর্ড কেলভিন। ঠিক আছে? এই যে স্কেলগুলো এগুলো কিন্তু বিজ্ঞানীদের নাম অনুসারে দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা দেখি এটা হচ্ছে সেলসিয়াস, এটা হচ্ছে কেলভিন, এটা হচ্ছে ফারেনহাইট। আর থিটা স্টিম, এই যে উপরে লিখলাম থিটা স্টিম। থিটা স্টিম সেলসিয়াস স্কেলের বেলায় কত? 100 ডিগ্রি সেলসিয়াস। মানে বাষ্পে বা ফুটন্ত পানিতে যদি সেলসিয়াসের থার্মোমিটার যদি ডোবায় 100 ডিগ্রি রিডিং দিবে, কেলভিন ডোবাইলে 373 কেলভিন রিডিং দিবে, আর ফারেনহাইট স্কেল যদি ডোবাও তাহলে 212 ডিগ্রি ফারেনহাইট রিডিং দিবে। তাহলে মানে এখানে মোট দাগ থাকবে কয়টা? 100টা। এখানে দাগ থাকবে কয়টা? 100টা। মানে এই জায়গায় মোট দাগ থাকবে কয়টা? 180টা। এই তো সিম্পল জিনিস। তাহলে ধরো আমি একটা র্যান্ডম একটা টেম্পারেচার নিলাম। সাপোজ আমি এখানে ধরো নিলাম, এখানে মনে করো আমি নিলাম 70 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসের জন্য এই যে এই দাগটা, এই দাগটা। তাহলে যদি 70 হয়, মানে এখানে 70 দাগ উঠছে, তাহলে কেলভিনেও 70 দাগ উঠবো। তাহলে কেলভিনে এই তাপমাত্রাটা কত আসবে? 273 যোগ 70 সমান 343 কেলভিন। তো যেটা সেলসিয়াসে 70 সেটা কেলভিনে কত? 343 কেলভিন। ফারেনহাইটে কত আসবে বলতো? 32 দিয়ে তো শুরুই, তাহলে 32 দিয়ে শুরু, তার সাথে যোগ করবা 70 এবং এক একটার জন্য কত করে? 1.8 করে। এটাই হচ্ছে ঘটনা যে ফারেনহাইটে তুমি 70 দাগ, ওদের 70 দাগ, ওর আসলে 70 ইন্টু 1.8 দাগ এর সমান। ঠিক আছে? 70 ইন্টু 1.8। তাহলে এটা হিসেব করলে আমরা পাবো 158 ডিগ্রি ফারেনহাইট। তো
আমরা কিন্তু বুঝে ফেললাম আশা করি যে সেলসিয়াসে মানে 1 দাগ কেলভিনের 1 দাগের সমান, বাট ফারেনহাইটের 1.8 দাগের সমান। তো এখান থেকে কিন্তু আমরা এই ঘটনাটা আশা করি বুঝতে পেরেছি সবাই, যে আমাদের এইটা আমরা লিখেও ফেলতে পারি চাইলে। আমরা হচ্ছে কোথায় লিখবো, আচ্ছা আমরা পরে কোথাও লিখে দিব, হ্যাঁ পরে হচ্ছে আমরা কোথাও লিখবো না যে সেলসিয়াস স্কেলের 1 দাগ যে আমাদের ফারেনহাইট স্কেলের এই দাগের সমান, এটা আমরা কোথাও লিখে দিব। এখানে জায়গা নেই, না লিখে দিতাম। আচ্ছা লিখে ফেলি, হ্যাঁ লিখি, এখানে লিখে দিই। দেখো তাহলে সেলসিয়াস স্কেলের 1 দাগ সমান কেলভিন স্কেলের 1 দাগ সমান ফারেনহাইট স্কেলে গিয়ে গন্ডগোলটা লাগে 1.8 দাগ, 1.8 দাগের সমান। এই তো ঠিক আছে, সিম্পল বিষয় কিন্তু 1.8 দাগের সমান। তাহলে আমরা এখন তাপমাত্রার বিভিন্ন স্কেল এগুলো অলরেডি পড়ে ফেলছি, হ্যাঁ এটা একটু দেখে নাও। তো আমাদের তাপমাত্রার বিভিন্ন স্কেল যদি আমরা একটু দেখি, তাহলে দেখো সিতে সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। সেলসিয়াসে থিটা আইস এর মান 0 ডিগ্রি সেলসিয়াস, থিটা স্টিম 100 ডিগ্রি সেলসিয়াস, আর মৌলিক ব্যবধান হচ্ছে থিটা স্টিম মাইনাস থিটা আইস মানে 100। কেলভিন স্কেলে থিটা আই হচ্ছে আমাদের 273 কেলভিন, থিটা এস হচ্ছে 373 কেলভিন, তাহলে বিয়োগ করলে মৌলিক ব্যবধান হচ্ছে 100। বাট ফারেনহাইটে থিটা আই হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, থিটা এস হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, আর মৌলিক ব্যবধান হচ্ছে 180। তো এটা ভালো করে মুখস্থ করে ফেলবা, শেষ। এখন আসো আমরা তাপমাত্রা বিভিন্ন স্কেলের সম্পর্ক। ওই যে ঘুরে ফিরে আবার যারা 9, 10 এর ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব ভালো করে পড়ছো, ওরা অলরেডি এটা জানো। তো তাপমাত্রা বিভিন্ন স্কেলের সম্পর্কর সাধারণ ফরম্যাট যেটা বাংলায়, সেটা হচ্ছে যে স্কেলে তুমি তাপমাত্রা মাপবা সেই স্কেলের তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। তাহলে সেলসিয়াস স্কেলের জন্য আমাদের কথাটা কিরকম আসতেছে? সেলসিয়াস স্কেলের জন্য ওই নির্দিষ্ট স্কেলটা কি? সেলসিয়াস। তাহলে সেলসিয়াস স্কেলের জন্য তাপমাত্রা হচ্ছে সি, ঠিক আছে? সেলসিয়াস স্কেলের জন্য আমাদের তাপমাত্রা হচ্ছে সি মাইনাস সেলসিয়াস স্কেলের নিম্ন স্থির বিন্দু কত বলতো? 0 না, থিটা আইস মানে 0। আর ঊর্ধ্ব স্থির বিন্দু কত? 100 না, থিটা স্টিম। আবার নিম্ন স্থির বিন্দু কত? 0। এটা সমান কেলভিন স্কেলের জন্য আমার নির্দিষ্ট স্কেলের তাপমাত্রা কি? কে। নিম্ন স্থির বিন্দু কত? এই যে এখানে খেয়াল করবে, এই যে উপরের দিকে দেখবা যে নিম্ন স্থির বিন্দু কত? 273। তারপর দেখো ঊর্ধ্ব স্থির বিন্দু কত? 373 মাইনাস নিম্ন স্থির বিন্দু কত? 273। তারপর আসো সমান, এরা সবাই পরস্পর সমান সমতুল্য। ফারেনহাইট এফ মাইনাস নিম্ন স্থির বিন্দু কত? 32, ঊর্ধ্ব স্থির বিন্দু কত? 212 মাইনাস 32। তা আমরা যদি সবকিছু একসাথে যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং C/100 সমান কে মাইনাস 273/100 সমান F মাইনাস 32/180। তো এখান থেকে আমরা আসলে লিখতে পারি, যেহেতু এখানে সবগুলোকে 20 দিয়ে কাটা যায়, তাহলে আমরা যদি 3টা পক্ষকেই সবাইকে যদি আমরা 20 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা পাবো ফাইনালি আমাদের আনসারটা আসবে, যেটা আমরা পারি। এই জিনিসটা তোমরা লেখার পরে বলবা হ্যাঁ এটা তো আমরা পারি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের অর্থাৎ C/5, এই যে 20 দিয়ে কাটলে এটা হবে 5 সমান কে মাইনাস 273/5 সমান F মাইনাস 32/9। এটা হচ্ছে আমাদের বিভিন্ন স্কেলের মধ্যে, বা আমরা আরো যদি স্পেসিফিকলি বলি যে আমাদের সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক সূচক সূত্র। ঠিক আছে, এটা সম্পর্ক সূচক সূত্র। তো এইটার আলোকে চলো আমরা এখন তাহলে অনেকগুলো ম্যাথ করব, এবং আজকে আর টপিক বাকি সবই ম্যাথমেটিক্যাল জিনিসপত্র। তো আমরা ম্যাথগুলা করে ফেলি ঝটপট। তো ম্যাথগুলা করতে গিয়ে আমি আর দেখবো না কে আছো নাই, ম্যাথগুলা একটানে করি, সবগুলা শেষ করে দিই। ঠিক আছে, দেখো প্রথম ম্যাথ দেখো। প্রথম ম্যাথে আমাদেরকে বলছে যে একটি নির্দিষ্ট রোদ থার্মোমিটারের বরফ বিন্দু এবং স্টিম বিন্দু যথাক্রমে 4.5 ওহম এবং 9.5 ওহম। তো বরফ এগুলো কিন্তু রোদ, এই যে ওহমগুলো এগুলো কিন্তু রোদ। তাহলে বরফ বিন্দুর রোধ, তাহলে দেখো এখানে বরফ বিন্দুর রোধ যেটা হচ্ছে আর আইস, রোধ কিন্তু আর দিয়ে প্রকাশ করে 4.5 ওহম। তারপর স্টিম বিন্দু বা বাষ্প বিন্দুর রোধ আর স্টিম, এটা হচ্ছে 9.5 ওহম। তারপর বলছে কোন একটা তরলে স্থাপন করলে রোধ 6.1 ওহম, ওই তরলের তাপমাত্রা কত? তাহলে এই যে 6.1 ওহম এটা হচ্ছে আর তরলে স্থাপন করলে,
6.1 ওহম। এখন অঙ্ক না করেও বলে দেওয়া যায় একটা জিনিস যে 6.1 কি দুইটা মধ্যবর্তী সংখ্যা না? তাহলে তাপমাত্রা রো কত হবে বলতো? মানে যদি সেলসিয়াস স্কেলের যদি হিসাব করি, যেহেতু এখানে কোনো স্কেলের কথা বলে নাই, তার মানে আমরা সেলসিয়াস স্কেল ধরে অঙ্কটা করব। যদি কোনো স্কেলের কথা না বলে, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট যদি না বলে, তাহলে আমরা সেলসিয়াস দিয়ে অঙ্ক করব। তাহলে দেখো 0-তে 4.5, 100-তে 9.5, তাহলে 6.1 অবশ্যই 0 থেকে 100-র মধ্যবর্তী কোনো সংখ্যা হবে। তো আনসারটা 0 আর 100-র মধ্যবর্তী কোনো সংখ্যা হবে। তো আমরা এটাকে লিখি থিটা আইস। থিটা আইস হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, থিটা স্টিম হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা বের করব থিটার মান কত, থিটার মান কত। ঠিক আছে, তো এটা একটা সূত্র আছে, সূত্রটা আমি আগে দেখাই নাই, তো সূত্রটা একটু লিখে নিবা। হ্যাঁ, সূত্রটা হচ্ছে এটা, সূত্রটা হচ্ছে আমাদের এরকম, সূত্র হচ্ছে আমাদের থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এটা একটা সূত্র, হ্যাঁ, এটা মনে রাখবা, এটা সূত্র। তো এই সূত্রটা তোমরা মনে রাখবা। হ্যাঁ, এখানে কি বোঝাইছে আসলে তাপমাত্রা, তাপেতিক বস্তু যে সমানুপাতিক, ওই সূত্র থেকেই আসলে এটা আসছে। তো এই সূত্র দিয়ে এই ম্যাথগুলো করতে হবে। তাহলে আমরা এই ম্যাথটা করি। তো দেখো আমাকে বলছে তরলের তাপমাত্রা কত, তাহলে তরলের তাপমাত্রা কত আসবে খেয়াল করো। আমাদের তরলের তাপমাত্রা আসবে থিটা। তো আমরা জানি থিটা মাইনাস থিটা আইস মানে নির্দিষ্ট স্কেলের তাপমাত্রা। এটা কিন্তু ওই সূত্রটা, এই যে একটু আগে যে লেখছো, এই যে এটা নির্দিষ্ট স্কেলের তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। এই যে ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু সমান রোধের ব্যাপারে এক্স এর জায়গায় আর বসাবা, আর মাইনাস আর আইস। থিটা এস এর জন্য হচ্ছে আর এস, থিটা আইস এর জন্য হচ্ছে আর আইস। তাহলে বা এই যে থিটার মান বের করবা, মাইনাস থিটা আইস কত, থিটা আইস হচ্ছে আমাদের বাইটা, থিটা আইস হচ্ছে আমাদের কত, থিটা আইস হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, থিটা মাইনাস 0। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের বাইটা, তুমি চাইলে আচ্ছা থিটা দিয়ে করো, সি দিয়ে করার দরকার নেই, বাদ দাও। থিটা স্টিম হচ্ছে 100 মাইনাস 0 সমান আর কত, আর হচ্ছে 6.1 মাইনাস আর আই কত 4.5 ডিভাইডেড বাই আর এস কত 9.5 মাইনাস আর আইস কত 4.5। তাহলে আসবে থিটা ডিভাইডেড বাই 100 সমান এটা হচ্ছে আমাদের 1.6 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা থিটা সমান এই 1.6 বাই 5 আর 100 এদিকে আসলে ইন্টু 100। তো এটা গুণ করলে আমাদের তরলের তাপমাত্রা আসবে 32 ডিগ্রি সেলসিয়াস। দেখছো, তাহলে এটা হচ্ছে আমাদের সহজ একটা ম্যাথ। ঠিক আছে, এরকম ম্যাথগুলো সহজ। এখন আসার একটা টপিক পড়ে ফেলি, ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা বেশ মজার একটা টপিক। মজার বলতে হচ্ছে, মনে করো তুমি বাজার থেকে থার্মোমিটার কিনে আনছো, তো তোমার আম্মু বলছে থার্মোমিটার কিনে নিয়ে আসতে। এখন থার্মোমিটার আনার পর তুমি মনে করো চেক করার জন্য যে থার্মোমিটারটা ভালো না নষ্ট, মানে তোমার আম্মু দেখার আগে তুমি চেক করতে চাচ্ছ। তো তুমি থার্মোমিটারটাকে আনার পর থার্মোমিটারটাকে তুমি বরফে ছোঁয়ালে। তো বিশুদ্ধ থার্মোমিটার হলে এটা বরফের তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস দেখাবে, বা যদি কেলভিন স্কেলের থার্মোমিটার হয় তাহলে 273 কেলভিন দেখাবে। আর যদি জর্মাপাত থার্মোমিটার হয় তাহলে কিন্তু ফারেনহাইট, তাহলে কিন্তু 32 ডিগ্রি ফারেনহাইট দেখাবে। বাট তুমি বরফে ছোঁয়ানোর পর এই তিনটার একটাও পাইলা না, তুমি অন্য মান পাইছো। বা এরপরে তুমি আবার মনে করো ফুটন্ত পানির মধ্যে বা বাষ্পর সংস্পর্শে আনলা। তো বাষ্পর সংস্পর্শে আনলে তোমার বিশুদ্ধ থার্মোমিটার হলে কিন্তু সে সেলসিয়াসের হলে 100 ডিগ্রি সেলসিয়াস দেখাবে, কেলভিন হলে 373 কেলভিন দেখাবে, আর ফারেনহাইট হলে 212 ডিগ্রি ফারেনহাইট দেখাবে। তাও দেখালো না। তো তুমি এখন বুঝে ফেলছো, তো বাসায় কেলানি খেতে পারো যে তুমি বুঝে ফেলছো যে তোমার থার্মোমিটারটা নষ্ট। তো দোকানটা তোমাকে নষ্ট থার্মোমিটার ধরে দিচ্ছে 200 টাকা দামের। তো 200 টাকা দামের নষ্ট থার্মোমিটার তুমি কিনে আনছো, তুমি কি মনে করো তোমার আস্ত রাখবে? মাই দিবে না, বা বকাঝকা দিবে। তো এখন এই মায়ের বা বকাঝকা থেকে বাঁচার জন্য তুমি কি করবা? এই যে ভাই একটা ফর্মুলা শিখে দিতেছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। মানে ওই থার্মোমিটারটা তুমি কাউকে ধরতে দিবে না। তুমি বলবে এই থার্মোমিটার আমি আনছি, এই থার্মোমিটার দিয়ে কারো জ্বর মাপা লাগলে আমি মাপবো। তো তুমি জ্বর মাপার পর তুমি হচ্ছে এমনি দেখবা জ্বর দেখতেছো, কিন্তু মনে মনে ক্যালকুলেশন করবা আর কি, ক্যালকুলেশনটা করে ফেলবে। তারপরে বলবা হ্যাঁ আপনার জ্বর এত। মানে নষ্ট থার্মোমিটার দিয়েও আমরা চাইলে প্রকৃত মান পেতে পারি। মানে একটা নষ্ট থার্মোমিটার দিয়েও আমরা কি পেতে পারি? প্রকৃত মান, মানে বিশুদ্ধ থার্মোমিটার দিয়ে যে মানটা পাইতা, আর তোমার বডির যে টেম্পারেচার, প্রকৃত টেম্পারেচার, সেটা তুমি বের করতে পারবা। তো সেটা কিভাবে বের করবা? দেখো, বিশুদ্ধ থার্মোমিটারের ক্ষেত্রে আমরা কিছু মান জানি। বিশুদ্ধ থার্মোমিটারের ক্ষেত্রে আমরা কয়েকটা মান জানি ভাইয়া। কি কি জানি বলতো? বিশুদ্ধ থার্মোমিটারের ক্ষেত্রে
আমরা জানি যে সেলসিয়াস স্কেলে যদি তাপমাত্রা হয় থিটাই বিশুদ্ধ থার্মোমিটারের ক্ষেত্রে আমরা জানি মাত্র যেটা বললাম যে আমাদের যদি বরফে যদি ছোঁয়াও বিশুদ্ধ থার্মোমিটারকে, তাহলে সে 0 ডিগ্রি সেলসিয়াস দেখাবে, অথবা 273 কেলভিন দেখাবে, অথবা 32 ডিগ্রি ফারেনহাইট দেখাবে। আর বিশুদ্ধ থার্মোমিটারকে তুমি যদি বাষ্পের সংস্পর্শে আনো, থিটা স্টিম আর কি, হ্যাঁ, বাষ্পের সংস্পর্শে যদি আনো, কি বসলো, আচ্ছা, যদি তুমি বাষ্পের সংস্পর্শে যদি আনো থিটা এস, তাহলে হচ্ছে সে তোমাকে 100 ডিগ্রি সেলসিয়াস দেখাবে, কেলভিন স্কেলের থার্মোমিটার হলে 373 কেলভিন দেখাবে, আর ফারেনহাইট স্কেলের থার্মোমিটার হলে 212 ডিগ্রি ফারেনহাইট দেখাবে। ঠিক আছে। আর বস্তুর প্রকৃত তাপমাত্রা, এখন তুমি ধরো তোমার বডিতে এটা টাচ করাচ্ছ, তো তোমার বডিটা কি বস্তু বা কোন একটা জিনিসে তোমাদের তুমি টাচ করাচ্ছ, তো বস্তুর প্রকৃত তাপমাত্রা এটাই তো তুমি বের করবা। মানে তুমি নষ্ট থার্মোমিটার দিয়ে প্রকৃত তাপমাত্রা বের করতে চাচ্ছ, তাহলে সেটা তোমাকে সেলসিয়াস অথবা কেলভিন অথবা ফারেনহাইটে বের করতে হবে। ঠিক আছে, সেলসিয়াস, কেলভিন অথবা ফারেনহাইটে বের করতে হবে। এখন আমরা একটু লিখে নিই যে আমাদের এই যে দুইটা মান, এই দুইটা হচ্ছে আমাদের জানা মান। কারণ আমরা জানি বিশুদ্ধ থার্মোমিটার হলে বরফে ছোঁয়ালে এই মান দেখাবে, থিটা আইস দেখাবে, বাষ্পে ছোঁয়াইলে এই মান দেখাবে। আর বস্তু প্রকৃত তাপমাত্রা তো আর জানো না, এটা হচ্ছে তুমি কি করবা, এটা তুমি বের করবা। বস্তু প্রকৃত তাপমাত্রা, এই তাপমাত্রাটা হচ্ছে তুমি বের করতে হবে। এখন একটা বিষয়, এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে এই মানগুলো হচ্ছে অঙ্কে তোমাকে দিয়ে দিবে আর কি। আর বাস্তব রিয়েল লাইফে কি এগুলো তো তুমি পাবা, ওই যে কারণ কি ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা তোমার হাতে আছে, তো এটাকে বরফে ছোঁয়ালে কত রিডিং দিবে তুমি জানবা না, ওটা তো তুমি মাথায় রাখবা সারা জীবন, যে এই থার্মোমিটার বরফে ডুবাইলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়, আর বাষ্পে ডুবাইলে ধরো 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়, যেখানে 0 আর 100 দেওয়ার কথা। তাহলে এগুলো তো তোমার জানা না, এগুলো কিন্তু জানো। তো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে আমরা এম হচ্ছে বরফ বিন্দু, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মাপা বরফ বিন্দু বা নিম্ন স্থির বিন্দু। ঠিক আছে, এম হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মাপা বরফ বিন্দু বা নিম্ন স্থির বিন্দু। তারপরে হচ্ছে আমাদের বি, এম দিয়ে কি বোঝায়, মেল্টিং পয়েন্ট বোঝায়, যে তাপমাত্রায় বরফ গলে। বি কি, বয়লিং পয়েন্ট, যে তাপমাত্রায় পানি ফুটে। বি হচ্ছে আমাদের বাষ্পবিন্দুর তাপমাত্রা, বি হচ্ছে আমাদের বাষ্পবিন্দুর তাপমাত্রা। আর এসটা হচ্ছে আমাদের বস্তুর তাপমাত্রা। মানে ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা যখন তুমি তোমার বডিতে ছুঁয়েছো বা কারো জ্বর মেপেছো, তখন ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা তো একটা রিডিং দিবে না, ওই তাপমাত্রাটা হচ্ছে এস। তাহলে এস হচ্ছে বস্তুর তাপমাত্রা। তো এই বস্তুর তাপমাত্রার ব্যাপারে একটু মনে রাখবা যে বস্তুর তাপমাত্রা হচ্ছে এই যে এখানে এই ছকের মধ্যে যেগুলো আছে এমবিএস সবকিছু হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে। তো তোমরা মনে রাখবা যে এই ছকের সকল মান দেয়া থাকবে, প্রশ্নে দেয়া থাকবে। এখন খেয়াল করো, ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে যখন ম্যাথ করবা তোমার মান লাগবে 6টা, এমবিএস, থিটা আই, থিটা এস, আর এখান থেকে যে কোনো একটা। তার মধ্যে 3টা মান ছকের দেওয়া প্রশ্নে দেওয়া থাকবে। এই থিটা আই আর থিটা এস তোমার মুখস্থ জানা, বের করতে হবে সি, কে অথবা এফ। তাহলে এখানে 6টার মধ্যে 5টা মানে কিন্তু তুমি জানো, 3টা দেওয়া থাকবে, 2টা তোমার মুখস্থ, একটা বের করতে হবে। বের করতে পারবা, একটা সূত্র দিয়ে বের করতে পারবা। তো সেই সূত্রটা দিই, সূত্রটা হচ্ছে এরকম যে বিশুদ্ধ থার্মোমিটারে এইটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারে এইটা সমান। বিষয়টা কেমন, বিশুদ্ধ থার্মোমিটারের নির্দিষ্ট স্কেলে, যদি সেলসিয়াস হয় সেলসিয়াস, কেলভিন হলে কেলভিন, ফারেনহাইট হলে ফারেনহাইট, প্রকৃত তাপমাত্রা মাইনাস বরফ বিন্দু ডিভাইড বাই বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু, ত্রুটিপূর্ণ থার্মোমিটারে এই সেম জিনিসের সমান। মানে ব্যাপারটা হচ্ছে এটা বিশুদ্ধ থার্মোমিটারের বরফ বিন্দু আর ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু সেম হবে না, আবার দুইজনের বাষ্পবিন্দু সেম হবে না, আবার দুইটা দিয়ে মাপা বস্তু তাপমাত্রা সেম হবে না, বাট এই যে অনুপাতটা, পুরো যে বিষয়টা দুইটার ক্ষেত্রেই সেম হবে। এটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নাই, এটা একদম এক্সপেরিমেন্ট করে বের করা। মানে বরফ বিন্দু, বাষ্পবিন্দু, প্রকৃত তাপমাত্রা মানে বস্তুর তাপমাত্রা, এই 3টা বিশুদ্ধ থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে আলাদা আলাদা পাবা। বাট কথা হচ্ছে কি,
যখন এদেরকে বিয়োগ করবা, করে করে অনুপাত করবা, মানে ফাইনালি যে আনসারটা পাবা দুইটা ক্ষেত্রে সেম আসবে, দুইটা ক্ষেত্রে সেম আসবে। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি এরকম, তাহলে আমরা লিখতে পারি যে আমরা যদি সেলসিয়াস স্কেলে যদি বের করি, সেলসিয়াস স্কেলে আমরা যদি সেলসিয়াস স্কেলের জন্য যদি বের করি, সি স্কেলের জন্য, তারপরে আমরা লিখলাম কেলভিন স্কেলের জন্য, আবার আমরা লিখলাম ফারেনহাইট স্কেলের জন্য। তো আমরা যদি দেখি সেলসিয়াস স্কেলের জন্য আমাদের বিশুদ্ধ থার্মোমিটারের ক্ষেত্রে প্রকৃত তাপমাত্রা কত, সি, বরফ বিন্দু কত, 0, বাষ্প বিন্দু কত, 100, বরফ বিন্দু কত, 0, সমান এখানে বস্তু তাপমাত্রা কি পড়ছিলাম, এস, বরফ বিন্দু ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে এম, বাষ্প বিন্দু বি মাইনাস এম। এই যে এখানে যে এই যে এগুলা লিখছি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা ফাইনালি কি পাচ্ছি, সেলসিয়াস স্কেলের জন্য ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে বস্তুর প্রকৃত তাপমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে C/100 সমান S মাইনাস এম ডিভাইডেড বাই বি মাইনাস এম, যেখানে এস এম বি তিনটাই দেওয়া থাকবে, 100 তো জানোই, সি এর মান বের করবা এখান থেকে। তারপর কেলভিন স্কেলের জন্য এটা কি আসবে, কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273 সমান এস মাইনাস এম ডিভাইডেড বাই বি মাইনাস এম সমান কে মাইনাস 273 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু এস মাইনাস এম ডিভাইডেড বাই বি মাইনাস এম। এটা হচ্ছে কেলভিন স্কেলের জন্য। ত্রুটিপূর্ণ থার্মোমিটার যদি কেলভিন স্কেলের হয় তাহলে এই সূত্র। আর ফারেনহাইট হচ্ছে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 212 মাইনাস 32 এস মাইনাস এম বি মাইনাস এম, বা এফ মাইনাস 32 বাই 180 সমান এস মাইনাস এম ডিভাইডেড বাই বি মাইনাস এম। এই হচ্ছে আমাদের সবগুলো মিলে আমাদের সূত্র। এগুলো হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে বস্তু প্রকৃত তাপমাত্রা নির্ণয়ের সূত্র। এই সূত্র দিয়ে সি বের করতে পারবে, এই সূত্র দিয়ে কে বের করতে পারবে, এই সূত্র দিয়ে এফ দিয়ে বের করতে পারবে। আবার অনেক সময় এরকম হতে পারে সি কে এফ দেওয়া আছে, তোমাকে এস বের করতে বলতে পারে, মানে সব দেওয়া আছে এস বের করো, অথবা সব দেওয়া আছে এম বের করো, হইতেই পারে। বাট সূত্র জানলে তো তুমি এপাশ ওপাশ করতেই পারবা, তাই না? এতটুকু যোগ্যতা আশা করি তোমাদের সবার আছে, যেহেতু তোমরা সবাই কলেজে উঠছো, হ্যাঁ এসএসসি পাস করে কলেজে উঠছো, তার মানে এতটুকু পর্যন্ত আশা করি তোমরা সবাই পারবে। আচ্ছা, তারপর আমরা দেখি কোন একটি রোদ থার্মোমিটারের রোদ, আসলে এখন অঙ্ক করি, হ্যাঁ, কোন একটি রোদ থার্মোমিটারের রোদ কয়টা আছে, 19। ওকে, দেখো কোন একটি রোদ থার্মোমিটারের রোদ 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যথাক্রমে 8 ওহম এবং 20 ওহম, 8 ওহম এবং 20 ওহম। থার্মোমিটারটিকে একটা চুল্লিতে স্থাপন করছো। চুল্লি মানে কি, মানে গরম একটা জায়গা, যেখানে আমরা হচ্ছে রোদ পাচ্ছি 36 ওহম। বলছে চুল্লির তাপমাত্রা কত, পারবে না? সিম্পল না? এই যে দেখো তো, আমি লিখি, দেখো সিম্পল। এখানে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, এটা কি, এটা হচ্ছে থিটা আইস, থিটা আইস হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তারপর আমাদের থিটা স্টিম 100 ডিগ্রি সেলসিয়াস। আমাদেরকে বের করতে বলছে চুল্লির তাপমাত্রা কত। তো সেলসিয়াসে তো আমরা এক কাজ করি, আমরা থিটা থিটা এইসব লেখার দরকার নেই, এগুলো বাদ দিই। হ্যাঁ, এগুলো লেখার দরকার নেই, আমরা ডাইরেক্ট একটা সূত্র পড়ে ফেলি। দেখো কিরকম, আমরা আর দিয়ে লিখি, যেহেতু রোদ বলছে, তো 0 ডিগ্রি তাপমাত্রায় যে রোদ সেটা কত, 8 ওহম। এটা হচ্ছে কি, আর আইস, আর আই 8 ওহম। তারপর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ কত, 20 ওহম। তাহলে এটা হচ্ছে আর স্টিম 20 ওহম। তারপর চুল্লিতে স্থাপন করলে রোদ কত, 36 ওহম। এটা হচ্ছে আর 36 ওহম। বলছে চুল্লির তাপমাত্রা কত, সেলসিয়াসে না, এগুলো এই যে এই মানগুলো সেলসিয়াসে না, তাহলে চুল্লির তাপমাত্রা কিসে আসবে, সি। তাহলে আমরা বের করব সি ইকুয়াল টু হোয়াট, আমরা বের করব কি, আমরা বের করব সি ইকুয়াল টু হোয়াট। সো সি ইকুয়াল টু হোয়াট, এটাও এভাবেও করতে পারো, বা এক কাজ করতে পারো, থিটা আইস থিটা স্টিম ওটা দিয়েও করতে পারো। আচ্ছা, ওটা দিয়ে করি। দেখো থিটা আইস কত, 0 ডিগ্রি সেলসিয়াস, থিটা স্টিম কত, 100 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে বের করতে বলছে চুল্লির তাপমাত্রা থিটা কত। তো আমরা জানি থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস, আর মাইনাস আর আই, আর এস মাইনাস আর আই।
এই তো শেষ। তো থিটা বের করবা, থিটা আই তো 0, থিটা স্টিম 100 মাইনাস 0, আর হচ্ছে আমাদের 36 মাইনাস আর আইস হচ্ছে 8, 36 মাইনাস সরি আর এস হচ্ছে আমাদের 20 মাইনাস 8। তো এখান থেকে হিসাব করলে আমরা পাবো থিটা সমান, এটা হচ্ছে 28, নিচে হচ্ছে 12, এখানে 100 এখানে চলে আসবে। তো হিসাব করলে থিটার মান পাবা, থিটার মান আসবে 233.33 ডিগ্রি সেলসিয়াস। কেন? কারণ থিটা আইস, থিটা স্টিম দুইটাই তো সেলসিয়াসে, এই জন্য থিটার মানটাও সেলসিয়াস আসছে। তো আশা করি এটা বুঝতে পেরেছি সবাই, এটা না বোঝার কিছু নাই। এটা যদি বুঝো তাহলে এই অঙ্কটা আমি করছি না। এই অঙ্কের শুধু পার্থক্য জানো, এই দেখো 0 জন্য 8 ওহম, 100 জন্য 20 ওহম, জাস্ট ওই যে চুল্লির রোধটা, চুল্লিটা 36 জায়গায় 32 দিছে, আর কিছু করে নেই। তো এটা নিজেরা করবা, হ্যাঁ, মানে একই অঙ্ক, জাস্ট এই যে আর এর মানটা, এই যে আর, এই যে 36 ওহম, আর এই আর এর মানটা কত বসাবা? 32 ওহম বসাবা, তাইলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমরা এইচডব্লিউ নিজেরা করবা বাসায়। এটার আনসার আসবে 200 ওহম, এটার আনসার আসবে 200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা আনসারটা আসবে 200 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপর দেখো, তারপরে আসো, যদি উঠে নাই না, যদি কোনো পারদ থার্মোমিটারের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক কি স্ফুটনাঙ্ক কি? হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর স্ফুটনাঙ্ক কি 100 ডিগ্রি সেলসিয়াস। পারস্তম্ভের দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য দিয়ে করা, মানে রোদ দিয়ে তখন করছো না, এখন দৈর্ঘ্য দিয়ে করা। তাহলে দৈর্ঘ্য দিয়ে করা তো সহজ, কারণ এই তো দেখো এখানে দৈর্ঘ্য দিয়ে করলে দেখো কি আসবে। দৈর্ঘ্য দিয়ে করলে আমাদের আসবে হিমাঙ্কের দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করব, ছোট হাতের এল দিয়ে প্রকাশ করবা, ঠিক আছে। তো হিমাঙ্ক মানে কি? আইস, তাহলে এল আই কত? 4 × 10⁻² মিটার। তারপর হচ্ছে আমাদের স্ফুটনাঙ্কের দৈর্ঘ্য, হচ্ছে এল স্টিম, এটা হচ্ছে 18 × 10⁻² মিটার। তোমাকে বলছে পারস্তম্ভের দৈর্ঘ্য যখন 11 × 10⁻², তখন তাপমাত্রা কত? তাহলে এল যখন 11 × 10⁻² মিটার, তখন তোমাকে বের করতে বলছে তাপমাত্রা থিটা কত। তো থিটা আইস আর থিটা স্টিম তো তুমি জানোই। তো আমরা জানি থিটা মাইনাস থিটা আইস, সূত্র হচ্ছে এটা, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান এল মাইনাস এল আইস ডিভাইডেড বাই এল স্টিম মাইনাস এল আইস। তো মান বসাও, হ্যাঁ, নিজেরা। আচ্ছা, বসে দিই। থিটা মাইনাস 0, 100 মাইনাস 0, এল এর মান হচ্ছে 11 × 10⁻², এল আইস হচ্ছে 4 × 10⁻², এল স্টিমের মান হচ্ছে 18 × 10⁻², এল আইস হচ্ছে 4 × 10⁻²। তো তোমরা যদি এটা ক্যালকুলেশন করো, হাফ আসবে। কত আসবে? হাফ। আর এখানে হচ্ছে থিটা বাই 100 সমান হাফ। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারবা, আমি এই পাশে লিখি, বা থিটা সমান হাফ × 100, হাফ আর 100 কাটলে থিটার মান কত আসবে? 50 ডিগ্রি সেলসিয়াস। তার মানে পারস্তম্ভটা, দেখো পারস্তম্ভ যখন এই চাপটা দেয় 11 × 10⁻² মিটার চাপ দেয়, তখন আসলে আমাদের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছিল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝছি। তারপর দিই, এখন দেখো দৈর্ঘ্য দিয়ে পড়ছি, এখন আসো আয়তন দিয়ে পড়ি। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাস বরফের গলনাঙ্কে মানে থিটা আইস, পানির স্ফুটনাঙ্কে মানে থিটা এস, আর গন্ধকের স্ফুটনাঙ্কে, গন্ধক কি বলতো? গন্ধক হচ্ছে সালফার। গন্ধক মানে কি? গন্ধক হচ্ছে সালফার। তো একটু লিখে রাখবা, গন্ধক হচ্ছে আমাদের সালফার। সালফারের বাংলা নাম হচ্ছে গন্ধক। ঠিক আছে, তোমরা আবার গন্ধক ভাইব না যে গন্ধ না, গন্ধক, সালফার। তা আমাদের এই তিনটা টেম্পারেচারে, মানে বরফের গলনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক এবং গন্ধকের স্ফুটনাঙ্কে তুমি আয়তন পাচ্ছ। একটাতে 200 ঘন সেন্টিমিটার, একটাতে 273.2 ঘন সেন্টিমিটার, আর একটাতে 525.1 ঘন সেন্টিমিটার আয়তন দিয়ে। তাহলে বলছে গন্ধকের স্ফুটনাঙ্ক কত, তাহলে স্ফুটনাঙ্ক কত হবে খেয়াল করো। তো আয়তন দিয়ে বলছে, তাই না? তাহলে আয়তন দিয়ে বললে আমরা লিখব এখানে আয়তন মানে কি? ভলিউম মানে ভি। তো পানির গলনাঙ্কে, বরফের গলনাঙ্কে ভি আই কত? 200 ঘন সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব।
ঘন সেন্টিমিটার মানে কি সেন্টিমিটার কিউব। তারপরে পানির স্ফুটনাঙ্কে 273.2 ঘন সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব। আর গন্ধকের স্ফুটনাঙ্কে এটা ভি ধরে নাও, এটা আবার ভি সালফার বেগুন, এটা কিন্তু ভি স্টিম পানির স্ফুটনাঙ্ক মানে বাষ্প। গন্ধকের ক্ষেত্রে 525.1 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদেরকে বের করতে হবে কি গন্ধকের স্ফুটনাঙ্ক কত, থিটা কত বের করতে হবে। তো আগে সূত্রই মানে এল এর জায়গায় ভি বসাবো আর কি। রোধ হলে আর, দৈর্ঘ্য হলে এল, আয়তন হলে ভি, চাপ হলে পি। ঠিক আছে, তা আমরা জানি থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান হচ্ছে আমাদের ভি মাইনাস ভি আইস ডিভাইডেড বাই ভি স্টিম মাইনাস ভি আইস। তো আমাদের থিটা মাইনাস 0, এটা হচ্ছে 100 মাইনাস 0, ভি হচ্ছে 525.1, ভিআই 200, আর এটা হচ্ছে 273.2 ভিএস মাইনাস 200। তো আর ডিটেলস হিসাবটা তোমরা বাসায় নিজেরা করবা। হ্যাঁ, এটা করতে পারবে না, এটা হিসাব করে এটার সাথে 100 গুণ দিয়ে দিবা, তাহলে তো হয়ে যাচ্ছে। আনসারটা আসবে আমাদের 444 ডিগ্রি সেলসিয়াস, 444 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 444.125 মনে হয় আসে খুব সম্ভবত। তো 444 লিখলেই হবে, এটা হচ্ছে আনসার। তারপরে আসো এই যে চাপ দিয়ে একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ পাওয়া গেছে এইটা 1.25 এবং 1.75। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপ পাইছো, চাপকে পি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সেটা কি পি আইস। পি আইস হচ্ছে 1.25 মিটার। পারদ স্তম্ভের চাপ, পারদ চাপ মানে মার্কারি প্রেসার, পারদ মানে মার্কারি এইচ। আর পি স্টিম বরফ বাষ্প 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা পাইছো সেটা হচ্ছে পি স্টিম। একটি বাল্বে ওই থার্মোমিটারটা স্থাপন করলে 1.60 পারদ স্তম্ভের চাপ দেয়, তাহলে পি হচ্ছে 1.60 মিটার পারদ চাপ। বলছে বাল্বের তাপমাত্রা কত, এটা বের করতে বলছে। ঠিক আছে, সব রকমের নিয়ম রাখছি কেন, একটা একটা করে করবা, তাহলে জীবনেও ভুলবা না। ঠিক আছে, তো আমরা জানি থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আই, পি মাইনাস পি আইস, পি স্টিম মাইনাস পি আইস, বা থিটা মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0, পি এর মান হচ্ছে 1.60, 1.6 লিখলেও হয়, মাইনাস 1.25, 1.75 মাইনাস 1.25। তাহলে এখান থেকে হিসাব করে নিও, হিসাব করে নিলে আমাদের থিটার মান আসবে 70 ডিগ্রি সেলসিয়াস, মানে বাল্বের তাপমাত্রা ছিল 70 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, বাল্বের তাপমাত্রা ছিল 70 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি। ওকে, বাল্বের তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখো, আচ্ছা এই অঙ্কটা করার জন্য একটা সূত্র মুখস্থ করাই দিই, কারণ এটা আমরা পড়ি নাই। এটা একটা সূত্র, এটা এডমিশনে আসছিল, কোন একটা এডমিশন পরীক্ষা আসছিল। এটা হচ্ছে আমাদের তাপমাত্রা গুণাঙ্ক দেওয়া আছে, তাপমাত্রা গুণাঙ্ক দেওয়ার সূত্র। হ্যাঁ, তো এটা আমরা একটা সূত্র দিয়ে পড়ে ফেলি। এই সূত্র একটু আমার সাথে একটু মুখস্থ করে ফেলো, লিখে ফেলো। তো সূত্রটা হচ্ছে এরকম, সূত্রটা যারা 9, 10-এ ভালো করে পড়ছো, আবারও বলতেছে, আবার একই কথা, 9, 10-এ যারা ভালো করে বস্তুর উপর তাপের প্রভাব পড়ছো তারা বুঝে ফেলবা কোন সূত্র থেকে আসছে। দৈর্ঘ্য প্রসারণসক, ক্ষেত্র প্রসারণসক, আয়তন প্রসারণসক ছিল না, ওইটার মতো দেখতে অনেকটা। তো আমরা জানি এই আমাদের যে তাপমাত্রা গুণাঙ্ক, এটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। আলফা সমান ডেল আর মানে রোধের পার্থক্য ডিভাইডেড বাই আর নট ডেল টি, এটা হচ্ছে সূত্র। এটা দিয়ে আমরা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত সেটা বের করব। চলো আমরা একটা একটা করে দেখি। দুইটা টেম্পারেচার দেওয়া এখানে 150, 200। তো এখানে 150 হচ্ছে প্রাথমিক তাপমাত্রা টি নট, এটা হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস, 150 ডিগ্রি সেলসিয়াস। আর টি নট তাপমাত্রা যে রোধ, এই যে 2.5 ওহম, এটা হচ্ছে আর নট, এটা হচ্ছে 2.5 ওহম। চাইলে তুমি এটাকে টি আই আর আই লিখতে পারো, ইনিশিয়াল। এখানে টি আই আর আই লিখলে সেটা কিন্তু বড় বিন্দু আইস হবে না, সেটা হচ্ছে ইনিশিয়ালের আই।
তো আমি জন্য নট দিয়ে লিখছি। তারপর দেখো আলফার মান দেওয়া আছে 3.75 ইন্টু 10⁻³ আলফার কোনো একক হয় না, হ্যাঁ, গুণাঙ্কের একক নাই। আর এই যে 200 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে ফাইনাল টেম্পারেচার টি। তো এখান থেকে তুমি ডেল টি বের করতে পারবা না? এই যে আমাদের এই সূত্রে ডেল টি লাগবে, তো ডেল টি কত? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো হিসাব করলে এটা কত আসবে? 200 বিয়োগ 150। তার মানে ডেল টির মান হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে নিলেও হবে, না নিলেও কোনো সমস্যা নেই, কারণ 50 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য যেই কথা, 50 কেলভিনের পার্থক্য একই কথা। তো এই মানগুলো আছে। তোমাকে বের করতে বলছে কি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত হবে। তাহলে আমরা বের করি আলফা সমান এই ডেল আর সমান কি আর মাইনাস আর নট ডেল টি। তোমাকে বলছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত, মানে এই যে আর, এই আরটা বের করতে বলছে। কেন বলতো? টি নট তাপমাত্রায় রোধ হচ্ছে আর নট, তাহলে টি তাপমাত্রায় রোধ কি হবে? আর হবে না? আর বের করতে বলছে, তা আর বের করবা। তাহলে বা আর মাইনাস আর নট, আর আর গুণ করলে আলফা আর নট ডেল টি, বা আর নট যদি এদিকে চলে আসে প্লাসের হয়ে যাবে আর নট প্লাস আলফা আর নট ডেল টি, বা এখানে দুইটা থেকে আর নট কমন যায়, তাহলে 1 প্লাস আলফা ডেল টি। এখন মান বসাই দাও, তাহলে আর চলে আসবে। আর নট কত? 2.5 ওহম ইন্টু 1 প্লাস আলফা কত? 3.75 ইন্টু 10⁻³ আর ডেল টি কত? 50। তো সবকিছু মিলালে আমাদের ফাইনালি আনসারটা কত আসে? 2. ক্যালকুলেশন বাসায় করে নিও, 2.97 আসবে। আনসার আসবে 2.97 ওহম। ওকে, আনসার আসবে 2.97 ওহম। তো কোথায় লিখবো? আচ্ছা এখানে লিখে দিই, হ্যাঁ, আনসারটা এখানে লিখে দিই, একটা ডিফারেন্ট কালার দিয়ে লিখে দিই, তাহলে বুঝবা। সুতরাং আনসার আসবে আর ইকুয়াল টু 2.97 ওহম। এটা হচ্ছে আনসার, ঠিক আছে? এটা হচ্ছে আনসার। আশা করি এটাও বুঝছো। পরেরটা দিই, ত্রৈধবিন্দু চলে আসছে, পানি ত্রৈধবিন্দু বললে অঙ্ক প্রশ্ন পড়ারই দরকার নেই। ত্রৈধবিন্দু বলছে কক্ষের তাপমাত্রা কত, তার মানে টি বের করতে বলছে। ত্রৈধবিন্দু বললে আর প্রশ্ন পড়ারই টাইম নেই, আগে সূত্র লিখবো তারপরে প্রশ্ন করবো। তো টি সমান টিটিআর ইন্টু কি দেওয়া? রোধ দেওয়া, এই যে রোধ, তাহলে আর বাই আরটিআর, তাহলে টিটিআর হচ্ছে ত্রৈধবিন্দু তাপমাত্রা 273.16 কেলভিন, আর আমাদের আরটিআর ত্রৈধবিন্দু তাপমাত্রায় রোধ কত? ত্রৈধবিন্দু রোধ হচ্ছে এই যে 6.7 ওহম, এটা হচ্ছে আরটিআর। আর আর এর মান কত? এই যে 7.5 ওহম, এটা হচ্ছে আর এর মান, ঠিক আছে? আচ্ছা, তাহলে মান বসাই দিছি, আনসার হয়ে যাবে। আনসার আসবে 305.8 কেলভিন। এটা হচ্ছে পানির ত্রৈধবিন্দুর ম্যাথ, ঠিক আছে? সহজ ম্যাথ। বাসায় প্রশ্ন পড়ে নিও, হ্যাঁ প্রশ্নই পড়ি নাই। আরেকটা অঙ্ক দেখো, এই যে পানি ত্রৈধবিন্দুতে চাপ দিয়ে ম্যাথটা করছে, চাপের ম্যাথ। তো এটা কিভাবে করবা? আমরা জানি টি এর মান বের করতে বলছে, তো টি সমান এই যে টি এর মান বের করতে বলছে, টি সমান টিটিআর, চাপ বলছে তো, তাহলে পি বাই পিটিআর। তো টিটিআর এর মান হচ্ছে 273.16, পি হচ্ছে এটা, টি কেলভিন তাপমাত্রায় চাপ হচ্ছে 6.5 ইন্টু 10⁴ প্যাসকেল, আর পিটিআর হচ্ছে ত্রৈধবিন্দুতে চাপ হচ্ছে 5 ইন্টু 10⁴ প্যাসকেল। তো এটা হিসেব করলে আমাদের আনসার আসবে 355.11 কেলভিন। এটা হচ্ছে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আর আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তারপর দেখো, স্বাভাবিক চাপে পারদের হিমাঙ্ক -39 ডিগ্রি সেলসিয়াস এবং ছোটনাঙ্ক 357 ডিগ্রি সেলসিয়াস। উক্ত চাপে ফারেনহাইট স্কেলে পারদের হিমাঙ্ক ছোটনাঙ্ক কত? সেলসিয়াস দেওয়া আছে, ফারেনহাইট বের করতে বলছে। এটা কোন সূত্র দিয়ে করবা? সম্পর্কের সূত্র।
তাহলে আমরা করি, চলো দেখো সম্পর্কের সূত্র দিয়ে ম্যাথটা করি। প্রথমে হচ্ছে হিমাঙ্কের জন্য, প্রথম হচ্ছে হিমাঙ্কের জন্য করবা। হিমাঙ্কের তাপমাত্রাটাকে ফারেনহাইটে নিবা, হিমাঙ্কের জন্য সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিবা। তো সেলসিয়াসের সূত্র কি? C/5, আর ফারেনহাইটের সূত্র কি ছিল? F-32/9। যদি এতটুকু পর্যন্ত করতে করতে, যখন তোমরা রেকর্ড ক্লাস দেখবা, নোট করে করে করবা, তো যদি এতটুকু পর্যন্ত করতে করতে যদি দেখো যে মানে ভুলে গেছো, তাহলে আবার উপরের দিকে যাবা আর কি, দেখবে এই সূত্রগুলো লেখা আছে উপরে। তাহলে বা সি এর মান কত? -39। সি তো সেলসিয়াসের তাপমাত্রা, এফ বের করবা 32/9, বা 5 ইন্টু F - 32, 9 ইন্টু -39, 9 ইন্টু -39 হচ্ছে -351, বা F - 32, -351কে 5 দিয়ে ভাগ করবা, ভাগ করলে এটা আসবে -70.2। হ্যাঁ, আমি কিন্তু মুখে মুখে বলে দিচ্ছি। তাহলে এফ এর মান কত? এটা এইদিকে আসলে যোগ হয়ে যাবে, আনসার আসবে -38.2 ডিগ্রি ফারেনহাইট। তার মানে -39 ডিগ্রি সেলসিয়াস যেই কথা, -38.2 ডিগ্রি ফারেনহাইট একই কথা। আরেকটা বলছে স্ফুটনাঙ্কের তাপমাত্রাটাকে ফারেনহাইটে বের করো। তাহলে স্ফুটনাঙ্কের জন্য সূত্র C/5 সমান F - 32/9, বা সি হচ্ছে আমাদের 357/5 সমান F - 32/9। তো এটা 5 ইন্টু F - 32, 9 ইন্টু 357। তোমরা তো ক্যালকুলেটর দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবা, ঠিক আছে ভাই, একটু ডিটেলসে দেখাচ্ছি আর কি। তো 5 নিচে ভাগ হয়ে যাবে 5, এটা একটু ডিটেলসই দেখাচ্ছি। তাহলে বা F ইকুয়াল টু, এটা না বুঝলে তখন তো আমার মানে কি করবা, গালমন্দ দিবা না, এটা জানি, মানে বলবা যে ভাইয়া লেখা বুঝি না। তাহলে দেখো 9 ইন্টু 357 ডিভাইডেড বাই 5 প্লাস 32। তো আসলে এটা কত আসবে? এটা আনসার আসবে 674, 674.6 ডিগ্রি ফারেনহাইট। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তারপর দেখো পরম শূন্য তাপমাত্রার মান ফারেনহাইট স্কেলে কত? তো কোনটা দিয়ে বের করবো, এটা হচ্ছে কথা। পরম শূন্য তাপমাত্রার মান সেলসিয়াসে কত আর কেলভিনে কত, এই যে তিনটা মানই মুখস্থ রাখা উচিত। হ্যাঁ, তো একটু লিখে দিই তোমাদেরকে একটা কথা একটু লিখে দিই, লিখে না দিলেই নয়। হ্যাঁ, লিখে দিই, সেটা হচ্ছে মনে রাখবে। এই দুটো আমাদের মনে থাকে, আসলে আমরা হরা বিষয় ব্যবহার করি, যে পরম শূন্য তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে, পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। পরম শূন্য তাপমাত্রা সংজ্ঞা আশা করি অনেকেই পারো। আর কেলভিন স্কেলে এই পরম শূন্য তাপমাত্রার মানটা হচ্ছে 0 কেলভিন। ওকে, হ্যাঁ। আর ফারেনহাইট স্কেলে কত সেটা বের করতে বলছে, তো এটা আমি বের করব। বাট বের করার পর আমি তোমাদেরকে সাজেস্ট করব এমসিকিউর জন্য সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেলে যেমন পরম শূন্য তাপমাত্রা মান তোমাদের মুখস্থ থাকে, ফারেনহাইট স্কেলের জন্য ঠিক তেমনি তোমরা পরম শূন্য তাপমাত্রা মানটা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? তো আমরা আগে বের করি। তাহলে এখন কার কার মধ্যে সূত্র দিব? দেখো এই অঙ্কটা তুমি চাইলে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সূত্র দিয়েও করতে পারবা, বা কেলভিন আর ফারেনহাইটের মধ্যে সূত্র দিয়েও করতে পারবে, একই আনসার আসবে। তো আমরা সেলসিয়াস দিয়ে করি। তো আমরা জানি C/5 সমান F - 32/9, বা সি এর মান হচ্ছে -273/5 F - 32/9, বা F - 32 সমান আসলে আমাদের আসে 9 ইন্টু -273 ডিভাইডেড বাই 5, এপাশ ওপাশ করলে। তো ওখান থেকে এফ এর মান আসবে 9 ইন্টু, আচ্ছা ডাইরেক্ট করে ফেলি, হ্যাঁ, এত ঝামেলা করার দরকার নেই। তো
মানে কি হবে, এটা হিসাব করে এটার সাথে বা 32 যোগ করে দিবা আর কি। যোগ করে দিলে আনসার আসবে -459.4 ডিগ্রি ফারেনহাইট। তো আমি তোমাদেরকে বলবো এটাও মুখস্থ রাখবা, ঠিক আছে? তো পরম শূন্য তাপমাত্রার মান তাহলে আমরা পাইছি তিনটা। সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে হচ্ছে 0 কেলভিন, ওকে। আর ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? এই তিনটা ডাটা আমি তোমাদেরকে বলবো যে তোমরা এমসিকিউর জন্য মুখস্থ রাখবে, ঠিক আছে? আর এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান। তো এটা মুখস্থ থাকলে আর অঙ্ক করতে হবে না, এমসিকিউতে সময় বাঁচবে। আচ্ছা, তারপরে তরল নাইট্রোজেন -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়। তো ফারেনহাইট এবং কেলভিন স্কেলে উক্ত তাপমাত্রা কত? তাহলে প্রথমে তুমি সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক দিয়ে ফারেনহাইট বের করো, তারপর আবার সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্ক দিয়ে তুমি কেলভিন স্কেলের তাপমাত্রা বের করতে পারো। তাহলে চলো দেখি। তো প্রথমে আমরা লিখবো সেলসিয়াস থেকে ফারেনহাইট। দুইভাবে অঙ্কটা হবে। এক হচ্ছে সেলসিয়াস থেকে, এই লেখাটা ভালো বোঝা যায় কিনা আমি আগে একটু দেখি, এই লেখাটা ভালো আসবে কিনা আগে একটু দেখি। হ্যাঁ, ভালো আসতেছে। সেলসিয়াস থেকে ফারেনহাইট, আর এখানে আমরা করব সেলসিয়াস থেকে কেলভিন। তো সেলসিয়াস থেকে ফারেনহাইটের বেলায় আমরা সূত্র জানি C/5 সমান F - 32/9। তো সি এর মান হচ্ছে -196/5 F - 32/9। হ্যাঁ, অলরেডি অনেকবার এই অঙ্কগুলো করছি, তো আমি একদম ডিরেক্ট সূত্র লিখে ফেলি, আনসার লিখে ফেলি। F এর মান আসবে -320.8। হ্যাঁ, কারণ আশা করি এতক্ষণে তোমরা যে কিনা এ পাশ ও পাশ ডান পাশ বাম পাশ করতে পারো না সেও বুঝে গেছো। আচ্ছা, সেলসিয়াস থেকে কেলভিন। সেলসিয়াস থেকে কেলভিনের সূত্র হচ্ছে C/5 সমান K - 273/5। তো 5 কাটলে আসলে আমাদের সূত্র কি? C সমান K - 273। কেউ যদি চাও সরাসরি এইটাও লিখতে পারো দ্বিতীয় লাইন থেকে। তো কেলভিনের তাপমাত্রাটা কি আসবে? সেলসিয়াসের সাথে 273 যোগ করতে হবে। তো সেলসিয়াসের তাপমাত্রা হচ্ছে -196 ছিল প্লাস 273, তারপরে কেলভিনের তাপমাত্রাটা আসবে 77 কেলভিন। এই হচ্ছে আনসার। তার মানে নাইট্রোজেন গ্যাসকে, তরল নাইট্রোজেন গ্যাসকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত করা যায় বা পরিবর্তিত করা যায়। এটা মানে হচ্ছে ফারেনহাইটে এই তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত করা যাবে, আর -196 কেলভিন স্কেলের তাপমাত্রা হচ্ছে 77 কেলভিনের সমান, ঠিক আছে? আচ্ছা, তারপর এই অঙ্কগুলো তো একদম ডাইরেক্ট 9 এর অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কগুলো ডিরেক্টলি আমাদের 9-10 এর অঙ্ক। দেখো, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে? কার দ্বিগুণ? ফারেনহাইটের পার্ট সেলসিয়াসের দ্বিগুণ। তাহলে আমরা ধরে নেই সেলসিয়াস স্কেলের পার্ট x। তো ধরি সেলসিয়াস স্কেলে পার্ট হচ্ছে x, তাহলে সুতরাং ফারেনহাইট স্কেলে পার্ট হচ্ছে দ্বিগুণ, মানে 2x। মানে এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে সংখ্যা জগতে, মানে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, নেগেটিভ অসীম থেকে ধনাত্মক অসীম বা পজিটিভ অসীম পর্যন্ত শুধু একটা মানই আছে যেখানে কিনা সেলসিয়াস স্কেলের মান যা সেটা ফারেনহাইট স্কেলে দ্বিগুণ আসে। এছাড়া আর কখনোই দ্বিগুণ হবে না আর কি। মানে দ্বিগুণ থেকে বেশি হতে পারে বা কম হতে পারে, বাট এক্স্যাক্টলি 2 গুণ শুধু একটা মানই আসবে। সেই মানটা কত সেটাই বের করবো। তো এখানে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক দিতে হবে। তো আমরা জানি C/5 F - 32/9। তো C এর জায়গায় কত? x/5, F এর জায়গায় কত? 2x - 32/9। তো আর গুণ করলে 5 দুগুণে 10, 10x, 5 আর 32 গুণ করলে -160 সমান 9x। তো হিসাব করলে তুমি x এর মান পাবা 160। তো x কিসের মান? সেলসিয়াস স্কেলের পার্ট। তাহলে সেলসিয়াস স্কেলের পার্ট হচ্ছে x, অর্থাৎ তুমি লিখতে পারো অর্থাৎ সেলসিয়াস স্কেলে পার্ট যখন 160 ডিগ্রি সেলসিয়াস, তখন ফারেনহাইট স্কেলের পার্টটা তার দ্বিগুণ হয়, অর্থাৎ 2 × 160 ডিগ্রি ফারেনহাইট, দ্যাট মিনস 320 ডিগ্রি ফারেনহাইট। মানে সেলসিয়াস স্কেলে যেটা 160, ফারেনহাইট স্কেলে সেটা 320।
এবং এই পুরো সংখ্যার জগতে শুধু এই ক্ষেত্রেই দুইটা মান সমান, মানে দ্বিগুণ হয়, একটা দ্বিগুণ হয়। কারণ হচ্ছে সেলসিয়াস স্কেল যদি 160 থেকে 161 বানিয়ে ফেলো, তাহলে কিন্তু ফারেনহাইটের মান 322 হবে না, 321.8 হবে, মানে দ্বিগুণ থেকে কিন্তু কমে গেল। শুধু একবারই, মানে পুরো সংখ্যা জগতে জাস্ট একবার সেলসিয়াস স্কেলের মান থেকে ফারেনহাইট স্কেলের মান দ্বিগুণ হয়। সেটা হচ্ছে তাপমাত্রাটা। আশা করি বুঝতে পেরেছি। তারপর একটা অঙ্ক দেখো, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পড়লে 10 ডিগ্রি পার্থক্য হয়? তো পার্থক্য অঙ্কগুলো এরকম, পার্থক্য তো বেশিও হতে পারে, কমও হতে পারে, প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। তো আমরা প্লাস মাইনাস দিয়ে করবো আর কি। তো আমরা বলছি কি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পড়লে 10 ডিগ্রি পার্থক্য হয়। তো আমরা ধরে নিচ্ছি, ধরি সেলসিয়াস স্কেলে পার্ট x, তাহলে ফারেনহাইট স্কেলে পার্ট কত? 10 ডিগ্রি পার্থক্য হবে সেলসিয়াসের সাথে। তো 10 ডিগ্রি বেশিও হইতে পারে, কমও হইতে পারে, এই জন্য প্লাস মাইনাসটা। তার মানে ফারেনহাইটের মান x এর থেকে 10 বেশি হইতে পারে, কম হইতে পারে। মানে সংখ্যার জগতে দুইটা জায়গায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে পার্থক্য 10 হবে, আর নাহলে কখনোই 10 হবে না, মানে 10 থেকে বেশি হবে বা কম হবে। তো ওই দুইটা মান বের করবো। তাহলে আসো দেখি। তো আমাদের প্রথমে এখানে আমরা f ইকুয়াল টু প্রথমে x প্লাস 10 ধরে দেখি কত আসে। 10 ধরে c বাই 5 f মাইনাস 32/9, বা c এর মান কত? x বাই 5, ফারেনহাইট কত? x প্লাস 10/9। আচ্ছা, মাইনাস 32 আছে, মানে f এর মান x প্লাস 10 ধরছি। তো এইভাবে ধরলে আমাদের কত আসে? আর গুণ করলে 9x, আর এখানে গুণ করলে 5x। এটা হচ্ছে 10 থেকে 32 বিয়োগ করলে কত? মাইনাসের 22, মাইনাস 22 কে 5 দিয়ে গুণ করলে মাইনাসের 110। তো একসাথে একটু, মানে এই ক্যালকুলেশন গুলো তো নিজের আশা করি পারবা, হ্যাঁ, এই জন্য ভাই ঝটপট দেখাচ্ছি আর কি। এখানে x এর মান আসবে মাইনাস 27.5। তার মানে এখান থেকে আমরা বলতে পারি, অর্থাৎ সেলসিয়াস স্কেলে পার্ট যখন, বা এভাবে বলতে পারো সেলসিয়াস স্কেলে পার্ট মাইনাস 27.5 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা একটু নিচে লিখে দিই, হ্যাঁ, কারণ সুতরাং ফারেনহাইট স্কেলে পার্ট আসবে তোমার প্লাস 10, তো তাহলে মাইনাস 27.5 প্লাস 10 সমান হচ্ছে মাইনাসে 17.5 ডিগ্রি ফারেনহাইট। তো এটা হচ্ছে একবার যখন কিনা সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে পার্থক্য 10। আরেকবার কখন হয়? যখন তুমি x মাইনাস 10 ধরবা। আরেকবার হবে যখন তুমি x মাইনাস 10 ধরবা। তাহলে লিখি আবার, ফারেনহাইট ইকুয়াল টু x মাইনাস 10 ধরে, x মাইনাস 10 ধরে তুমি পাবা c বাই 5 f মাইনাস 32/9। c এর মান হচ্ছে x বাই 5, f হচ্ছে x মাইনাস 10 মাইনাস 32/9। তাহলে বা, তো এটা 9x সমান আসবে 5x মাইনাস 210। তো x এর মান আসবে তোমার মাইনাসের 52.5, মাইনাসের 52.5 আসবে। তাহলে অর্থাৎ আরেকবার 10 ডিগ্রি পার্থক্য হবে যখন সেলসিয়াস স্কেলে পার্ট আমাদের হবে, সেলসিয়াস স্কেলের পার্ট হবে মাইনাস 52.5 ডিগ্রি সেলসিয়াস, এবং ফারেনহাইট স্কেলে পার্ট হবে মাইনাস 52.5, এটার সাথে মাইনাস 10 করলে আসবে মাইনাস 62.5 ডিগ্রি ফারেনহাইট। এই তো ঠিক আছে। তো দুইবার আমাদের সংখ্যার জগতে মোট দুইবার এমন হবে যখন সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে আমাদের পার্থক্য 10 হবে। একবার হচ্ছে ফারেনহাইট সেলসিয়াস থেকে 10 বেশি, আরেকবার হচ্ছে ফারেনহাইট সেলসিয়াস থেকে 10 কম। তো এই ম্যাথটা আগে করবা ভালো করে, তারপর এটা SW করবা। সেম ম্যাথ ফারেনহাইট আর কেলভিনের মধ্যে করবা। ওটা তো সেলসিয়াসের সাথে করছে, এটা কি ফারেনহাইট আর কেলভিনের মধ্যে করবা।
তো এটা আমি একটু হিন্টস দিয়ে দিই, এটা নিজেরা বাসায় করবা। এটার হিন্টস হচ্ছে সূত্রটা কি, এই সূত্র দিয়ে করবা, কে মাইনাস 273/5 এফ মাইনাস 32/9। তো একবার তো ধরে নিবা, এখানে ধরি কেলভিন স্কেলে পার্ট এক্স আর ফারেনহাইট স্কেলে পার্ট 5 ডিগ্রি পার্থক্য বলছে, তো তার মানে এক্স প্লাস মাইনাস 5। হ্যাঁ, এইভাবে ধরলে এটা হচ্ছে হিন্টস। তো এইভাবে ধরলে তোমার আনসার আসবে কি, দুইটা মোট 4টা। তো আনসারটা এমন আসবে, আমি একটু লিখে দিই। আনসারটা আসবে তোমার এরকম যে আমাদের ফারেনহাইট স্কেলে পার্ট যখন আসবে 563 ডিগ্রি ফারেনহাইট, তখন কেলভিন স্কেলে আমাদের পার্ট আসবে 568 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তো আচ্ছা এটা এইভাবে করো, ফারেনহাইটকে ধরবা এক্স আর কেলভিন স্কেলকে ধরবা এক্স প্লাস মাইনাস 5। তো এটা আসবে একটা আনসার। আর আরেকটা আনসার আসবে যে ফারেনহাইট স্কেলে পার্ট যখন আসবে 585.5 ডিগ্রি ফারেনহাইট, তখন কেলভিন স্কেলে পার্ট আসবে 580.5 ডিগ্রি ফারেনহাইট। এই তো আমাদের এই আনসারগুলো আসবে। তো মোটামুটি অলমোস্ট অঙ্কটা করেই ফেলছি, তাই না? জাস্ট একটু বসে অঙ্কটা করে দেখবা বাসায়। এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। ঠিক আছে, আচ্ছা তো আমরা একদম প্রায় লাস্টের দিকে চলে আসছি। ত্রুটিপূর্ণ থার্মোমিটার ম্যাপ দেখবো এখন একটা। তো ত্রুটিপূর্ণ থার্মোমিটার প্রমাণ চাপে গলিত বরফে 1 ডিগ্রি দিচ্ছে। তো গলিত বরফে যেটা দেয় সেটা কি, সেটা হচ্ছে এম। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য এম এর মান কত, 1 ডিগ্রি সেলসিয়াস। তারপর শুষ্ক চাপ মানে হচ্ছে বাষ্প আর কি, বাষ্পবিন্দু। তো এটা হচ্ছে বয়লিং পয়েন্ট, এটা হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস। আর এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে তুমি বস্তুর তাপমাত্রা পাচ্ছ 40 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে বলছে বস্তুর প্রকৃত তাপমাত্রা কত, তো সেলসিয়াসে, তো সি বের করতে বলছে। ঠিক আছে, সি বের করতে বলছে। তো এটা সি এর জন্য সূত্র জানি কি ছিল, আমরা জানি সি এর জন্য সূত্র ছিল C/100। ওই যে বক্সের মধ্যে সূত্রগুলো ছিল, C/100 সমান S মাইনাস এম ডিভাইডেড বাই বি মাইনাস এম। এই হচ্ছে আমাদের সূত্র। হ্যাঁ, এই সূত্র দিয়ে হচ্ছে তোমরা অঙ্কটা করবা। তো আমাদের সি এর মান বের করতে হবে। তাহলে সি সমান আমাদের এস এর মান কত, এস এর মান হচ্ছে 40 মাইনাস এম হচ্ছে 1, বি হচ্ছে 98 মাইনাস 1 ইন্টু 100। তাহলে এটা হিসাব করলে তোমার সি 40.2 ডিগ্রি সেলসিয়াস আসবে। মানে বস্তুটা বিশুদ্ধ থার্মোমিটার দিয়ে যদি তাপমাত্রা মাপতা, এই তাপমাত্রাটা পাইতা। বা ত্রুটিপূর্ণ দিয়ে মাপার কারণে তুমি পাইছো কত, 40 পাইছো, একটু কম পাইছো। আচ্ছা, মানে কম হইতে পারে, বেশিও হইতে পারে। সবসময় যে কম হয় ব্যাপারটা এরকম না, অনেক সময় বেশিও আসতে পারে। ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে মোট কত হচ্ছে, প্রকৃত তাপমাত্রা আসবে না, উল্টাপাল্টা মান আসবে। তারপর দেখো এটা একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু ও ঊর্ধ্ব স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু হচ্ছে 4 ডিগ্রি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে 98 ডিগ্রি। বলছে ফারেনহাইট, আচ্ছা ওই থার্মোমিটারে 51 ডিগ্রি পাঠ দিচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে। ফারেনহাইট এবং কেলভিন স্কেলে পাঠ কত হবে? তো একবার আসলে আমাদের ফারেনহাইট দিয়ে অঙ্কটা করতে হবে, আর একবার কেলভিন দিয়ে করতে হবে। তাহলে আমরা অঙ্কটা দেখি। চলো, ফারেনহাইট দিয়ে আমরা যদি করি তাহলে এরকম আসবে। ফারেনহাইটের জন্য ফারেনহাইট স্কেলে পাঠ নির্ণয়। ফারেনহাইট স্কেলে পাঠ নির্ণয় আমাদের আসবে। ফারেনহাইট স্কেলের সূত্র ছিল F-32/180 সমান S মাইনাস এম বি মাইনাস এম, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সূত্র। বা এই এফ এর মান বের করবা 32/180। ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা বের করতে বলছে। ঠিক আছে, F-32/180। এস এর মান কত, ওই যে 51 ডিগ্রি। এম এর মান কত, 4 ডিগ্রি। বি এর মান কত, 98 ডিগ্রি মাইনাস 4 ডিগ্রি। তো হিসাব করে আসবে F-32/180
47/94, 47কে 94 দিয়ে ভাগ করলে হাফ, তাহলে f মাইনাস 32 হাফ ইন্টু 180, 180 এখানে চলে আসলে গুণ হবে, তাহলে f ইকুয়াল টু এই হাফকে 180 দিয়ে গুণ করে 90 আর প্লাস 32, তার মানে f এর মান আসবে 122 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে একটা আনসার, 122 ডিগ্রি ফারেনহাইট। একই অঙ্ক বলছে কেলভিন স্কেলে পাঠ কত হবে, তাহলে কেলভিন স্কেলে আমাদের পাঠ, কেলভিন স্কেলে পাঠ নির্ণয়। কেলভিন স্কেলে আমাদের পাঠ নির্ণয় সূত্র হবে k মাইনাস 273 ডিভাইডেড বাই 100 s মাইনাস m b মাইনাস m। তো k মাইনাস 273/100, এই পাশে এত ঝামেলা না করে এটা মান তো এটাই আসবে না, হাফ আসবে, তো আমি হাফ লিখে দিচ্ছি, মানে s মাইনাস m বাই b মাইনাস m এখানে যা ছিল তাই তো, তাহলে হাফ আসবে, তাহলে k মাইনাস 273 সমান হাফ ইন্টু 100, তার মানে কত 50, তাহলে k সমান হাফ ইন্টু 100 সমান হচ্ছে 50, আর এটা এদিকে আসলে প্লাসের 273, তাহলে কেলভিন স্কেলে এই তাপমাত্রাটা আসবে 323 কেলভিন। তাহলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা, যে থার্মোমিটারটা আমাদের হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার যেটা হচ্ছে আমাদের 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিয়েছে, সেটা ওই বস্তুটার প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হচ্ছে 122 ডিগ্রি ফারেনহাইট, আর কেলভিন স্কেলে হচ্ছে 323 কেলভিন। যদি বলতো যে প্রকৃত তাপমাত্রা সেলসিয়াসে বের করো, 50 ডিগ্রি সেলসিয়াস আসতো আনসার, কারণ 323 কেলভিন তো 273 বিয়োগ করলে 50 ডিগ্রি সেলসিয়াস, আবার 122 ডিগ্রি ফারেনহাইট মানেও 50 ডিগ্রি সেলসিয়াস, হিসাব করে দেখো তোমরা একই আসবে, 50 ডিগ্রি সেলসিয়াস আসবে। দেখো এটা একটি থার্মোমিটার গলন্ত বরফে মানে m 15 ডিগ্রি সেলসিয়াস আর 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়, তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমাদের m এর মান, আর 100 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমাদের b এর মান। 70 এখানে কোনো কাজ নাই, কারণ যখন কিনা তাপমাত্রা 70, প্রকৃত তাপমাত্রা 70, তখন সে 100 ডিগ্রি পাঠ দেয়। তাহলে আমরা এখানে লিখে রাখি একটু, এখানে m হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস আর বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। বয়লিং বলে ভুল হবে, এটা হচ্ছে ঊর্ধ্বস্থির বিন্দু আর কি, মানে উচ্চতাপ। বলছে 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উক্ত থার্মোমিটারে কত পাঠ পাওয়া যাবে, তো f এর মান বলে দিছে 120 ডিগ্রি ফারেনহাইট। উক্ত থার্মোমিটারে কত পাঠ পাওয়া যাবে, উক্ত থার্মোমিটারটা তো ফারেনহাইট স্কেলের না, থার্মোমিটারটা কি স্কেল, সেলসিয়াস স্কেল, তাহলে আসলে তুমি বের করবা c এর মান কত। হ্যাঁ, মানে উক্ত থার্মোমিটারে, মানে উক্ত থার্মোমিটারটা কি ত্রুটিপূর্ণ থার্মোমিটার না, তো ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে মাপা মান কি s বের করবা। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বস্তু তাপমাত্রাকে s বলা হয়, ফারেনহাইট স্কেলের সাপেক্ষে বের করবা, এটা হচ্ছে আসল কথা। ঠিক আছে, এটা একটু জটিল ম্যাথ, কিন্তু আবারও বলে দিচ্ছি, দেখো গলন্ত বরফে ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা দেয় 15 ডিগ্রি, m এর মান 15, আর 70 ডিগ্রি, মানে 70 ডিগ্রি তো অবশ্যই গলন্ত বরফ থেকে বেশি তাপমাত্রা। গলন্ত বরফ হচ্ছে 0, যেখানে 0 দেওয়ার কথা সেখানে দেয় 15, মানে m এর মান 15, যেখানে 70 দেওয়ার কথা সেখানে দেয় 100, b এর মান 100। বলছে উক্ত থার্মোমিটারে কত পাঠ পাওয়া যাবে, s কত হবে যখন তাপমাত্রা 120 ডিগ্রি ফারেনহাইট, তাহলে ফারেনহাইট স্কেলের সাহায্যে s বের করবা। তো আমরা জানি ফারেনহাইট স্কেলের সাহায্যে যদি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রা মাপতে চাও, তাহলে এটা হচ্ছে 180 ইকুয়াল টু s মাইনাস m b মাইনাস m। এখানে সব দেওয়া, শুধু s এর মান বের করতে হবে। f এর মান কত, 120 মাইনাস 32 বাই 180, s মাইনাস 15, b হচ্ছে 100 মাইনাস 15, তাহলে বা আমাদের এটা কত আসবে, এটা হবে 120 মাইনাস 32। আচ্ছা, এটা একটু হিসাব করে ফেলবা। হ্যাঁ, এটা আমরা যদি একটু হিসাব করি, তাহলে আমাদের এটা আসবে, আমাদের এটা কত আসবে, 120 মাইনাস 32 বাই 180। তো আমাদের, আচ্ছা ক্যালকুলেটর কই, এই যে ধরো 120 মাইনাস 32, তো 88 ভাগ 180, এটা আসবে 22 বাই 45। ক্যালকুলেটরে 22 বাই 45 আসে আর কি, আর এসডি দিলে আসবে 0.489। আচ্ছা, ওটাই লিখি, এটা আসবে 0.488, অনেকগুলো 8 তো 489 সমান s মাইনাস 15, এটা হচ্ছে 85। তো এখান থেকে আমরা পাবো s মাইনাস 15 সমান, গুণ করবা 85 দিয়ে, গুণ করলে আসবে 41.555, তাহলে 41.56। তাহলে এখান থেকে তুমি পাবা, সুতরাং s এর মান পাবা, যোগ হয়ে যাবে, যোগ করলে এটা আসবে 56.56
এককটা কি হবে? ফারেনহাইট না, কারণ ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা কিন্তু সেলসিয়াসে পাঠ দিচ্ছিল, তাহলে এই এককটা হবে ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা 56.56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবে, পাঠ দিবে। এবং থ্যাংক ইউ, হ্যাঁ, এরই সাথে আমাদের আজকের ক্লাস শেষ। তো আজকের ক্লাসে ভাইয়া চেষ্টা করেছি তোমাদেরকে তাপগতিবিদ্যা একদম যে বেসিক জিনিসটা, মানে আমাদের তাপগতিবিদ্যার একদম প্রথম যে অংশটা সেটা নিয়ে আলোচনা করতে। তো আমাদের আস্তে আস্তে ক্লাস বললামই তো, যে মোট হচ্ছে আমাদের এখানে 7টা পিডিএফ, এরকম 7টা পিডিএফ আছে। তো ভাইয়া চেষ্টা করবো 7 দিনে 7টা ক্লাস নিতে। তাহলে হচ্ছে পুরো বেসিক একদম এমন ভাবে তোমাদের হাতের মুঠোয় চলে আসবে যে সিকিউ ক্লাস যেদিন আমি করাবো সেদিন তোমরা নিজেরাই আসলে অঙ্কটা করতে পারবে, সিকিউ গুলো তোমরা নিজেরাই করতে পারবে। বাট কথা হচ্ছে আজকে তো একদম প্রথম ক্লাস, এবং হচ্ছে আজকে উপস্থিতি নাই বললেই চলে, হ্যাঁ, কারণ হচ্ছে আজকে আমি অনেকটা কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই আসলে ক্লাস নিয়েছি। কারণ পূর্ব ঘোষণা দিলে আসলে পরে ক্লাস না নিলে এটা একটা খারাপ প্রভাব পড়ে। তো এই জন্য হচ্ছে পূর্ব ঘোষণা ছাড়াই আজকে আসলে ক্লাসটা নেওয়া। তো আমরা আগামীকাল ইনশাল্লাহ একই টাইমে রাত 8টায় আমরা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার পার্ট 2 এর ক্লাসটা নিব। তো সেখানে আমরা হচ্ছে তাপগতিবিদ্যার যে আমাদের যে মূল কনসেপ্ট, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার 0তম সূত্র, এই সূত্রগুলো নিয়ে আস্তে আস্তে পড়াশোনা শুরু করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।